ma'am, you are muted. Masoom ma'am, you are muted. No, again you are muted, Masoom ma'am. Yes. Yeah. Good afternoon, everyone. Kamal, আমি দুটো জায়গা থেকে লগ করেছি, so I can hear echo. কি করব? কোনটা বন্ধ করব? একটা ফোন, একটা ল্যাপটপ। আপনারা যে হেডফোনটা ইউজ করছেন, ওটা কোথায় লাগানো আছে? ফোনে। দেন আপনার কম্পিউটারটাকে পুরো মিউট করে দিন, মানে নিচে যেখানে সাউন্ড অপশন আছে ওখানে গিয়ে জিরো মিউট। সেটা করা আছে। দেন আপনার কি করবার কথা না? আমি ল্যাপটপের অডিও মিউট করব। আমি হ্যাঁ তমাল, এবার শুনতে পাচ্ছ আমাকে? পরিষ্কার। ওকে। আপনি এখনো ইকো পাচ্ছেন না তো? না, আমি আমার ইয়ারফোনটা দিলাম। না, আপনার কথা রিপিট হচ্ছে না। আপনাকে যেটা করতে হবে, যে কোনো একটা ডিভাইসকে কমপ্লিটলি বন্ধ করতে হবে। আপনি হেডফোন লাগান মোবাইল থেকেই কথা বলুন। আপনার কম্পিউটারের ভলিউম 0 করে কম্পিউটারের অডিও মিউট রাখুন। মানে গুগল মিটেরও মিউট থাকবে মাইক্রোফোন, আর ইয়েটাও মিউট থাকবে। আপনার যেটা ভলিউম থাকবে ওটা 0 থাকবে। দুটোই আছে তোমার, দুটোই আছে। কম্পিউটারের ল্যাপটপের অডিও মিউট আছে, মিটিং এরও অডিও মিউট আছে ল্যাপটপে। আমি শুধুমাত্র কথা বলছি ফোন থেকে, ওটাই একমাত্র অডিও। আপনি আমাদের শুনতে পাচ্ছেন তো? হ্যাঁ, ক্লিয়ারলি শুনতে পাচ্ছি। ওকে, নাইস। বন্ধু, আপনারা কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? Okay. Good afternoon, everyone. On behalf of the Heritage Academy, I, Masoom Sengupta, I welcome each one of you on this platform today. And we would like to thank for this opportunity that has been showered upon us. And I will begin today, but with me is joining two of my colleagues, namely Oyon and Tomal. Oyon or Tomal, তোমরা দুজনে একবার একটু যদি সবাইকে হ্যালো বলে দাও, একটুখানি ক্যামেরাটা অন করে। That is Tomal. Tomal রয়েছে আমাদের সঙ্গে। আর অয়ন, তোমার ক্যামেরাটাও যদি একটু অন করো। হ্যালো। হ্যাঁ, এক সেকেন্ড অয়ন। হ্যাঁ অয়ন, তোমার অডিও তো পাচ্ছি, কিন্তু তোমার ক্যামেরাটা যদি একটু অন করো। বাকিরা কি অয়নকে দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখাই। আমি একবার দেখে দিই। यस। অয়ন, তমাল, আমার দুই সহকর্মী আমাদের সঙ্গে আজকে যুক্ত হয়েছেন। হ্যাঁ, আমরা যখনই আমি শুরু করার আগে আমি আপনাদের থেকে একটুখানি একটু সম্মতি চাই। আমি কি শুরু করতে পারি? Should I go ahead? I need someone to yes. Right. আজকের আমাদের এই ওয়ার্কশপটা আমরা 3 ভাগে ভাগ করেছি। প্রথমটা, আমি একটা ডিজাইন নিয়ে, ফ্ল্যাট লে ডিজাইন বলতে যেটা আমরা বুঝি, সেটা নিয়ে আমি একটুখানি কথা বলছি। আমার সঙ্গে থাকছে একটা প্রেজেন্টেশন, যেটা আমি আপনাদের দেখাবো ফর ভিজুয়াল রেফারেন্সেস। তারপরে আমার সঙ্গে যুক্ত হবে অয়ন। অয়ন এই পুরো জিনিসগুলো শুট করার জন্য কি কি জিনিস লাগবে, অডিও ভিডিও, এই দুটো জিনিস নিয়ে কথা বলবে, লাইট এবং আরো অনেক কিছু নিয়ে। এবং অবশেষে থাকছে তমাল। তমাল এই পুরো জিনিসটাকে আমরা কিভাবে একসঙ্গে কোলেক্ট করি, একসঙ্গে মানে এর বাঁধনটা সৃষ্টি করি, পুরো জিনিসটা এডিট করার পর কিরকম হয়ে দাঁড়ায়, আমাদের কি কি জিনিস লাগে, কি কি জিনিস আমরা সাবধানতা অর্জন করবো, সেই সব জিনিসগুলো নিয়ে লাস্টে আমাদের ছুঁয়ে যাচ্ছে। আর অবশেষে মধুপাদি জয়েন করছেন, আমাদের ডিন ডক্টর মধুপা বক্সি। উনি এই মুহূর্তে তার ক্যালকাটা ইউনিভার্সিটির মিটিংটা যেহেতু একটু পোস্টপোন হয়ে গিয়েছে, তাই জন্য যুক্ত হতে পারছেন না। পরবর্তী সময় উনি আসছেন আমাদের সঙ্গে, 4:15 মধ্যেই উনি বলেছেন চেষ্টা করবেন আমাদের সঙ্গে জয়েন করতে। তাহলে আমি আমার প্রেজেন্টেশনটা দিয়ে শুরু করছি। সেটাই
তাহলে প্রেজেন্টেশনটা দিচ্ছি এবারে। আমি রিকোয়েস্ট করব আমার প্রেজেন্টেশনটা দেখাকালীন আপনারা আমার দ্বিতীয় যে উইন্ডোটা খুলেছে যেখানে প্রেজেন্ট হচ্ছে সেটা একটু পিন করে নেবেন, তাহলে উইন্ডোটা বড় হয়ে যায়, সুবিধা হবে। আপনারা কি দেখতে পাচ্ছেন? অয়ন তমাল আমাকে যদি একটা দাও। Yes, ma'am, it's visible. আমরা দেখতে পাচ্ছি। রাইট। তো প্রথমেই যেটাকে আমরা বলি হচ্ছে ফ্ল্যাট লে ডিজাইন। যখন আমরা ফ্ল্যাট লে ডিজাইন বলবো, নট নেসেসারিলি আমরা অবজেক্টস গুলো ফ্ল্যাট সেরকম মিন করছি। আমরা যেটা বলতে চাইছি সেটা হচ্ছে একটা ফ্ল্যাট সারফেস, একটা ইভেন ফ্ল্যাট সারফেসের উপর রেখে যখন আমরা কিছু প্রোডাক্ট ডিসপ্লে করব এবং যখন সেগুলোকে শুট করব, সেই ডিজাইনিংটা কেই বলা হয় ফ্ল্যাট লে ডিজাইন। আমার এই প্রেজেন্টেশনটা শুধুমাত্র আপনাদের জন্য, আমাদের যারা আর্টিস্ট বন্ধুরা আছে তাদের জন্য নয়, কারণ তাদের জন্য ব্যাপারটা একটু জটিল হয়ে যাবে। তাদের জন্য আমরা আবার নতুন করে যখন তাদের সঙ্গে ওয়ার্কশপ করব যদি প্রয়োজন হয়, অবশ্যই আমরা অনেক সরল ভাবে পুরো জিনিসটা বোঝানোর চেষ্টা করব। আজ আমি কিছু কিছু টেকনিক্যাল জার্গনস ইউজ করেছি। প্রথমেই যেটা আমরা বলবো সেটা হচ্ছে ক্রিয়েট আ স্টোরি। আমাদের কিছু কিছু ছবির মাধ্যমে একটা গল্প বলতে হবে। কিভাবে আমরা গল্পটা বলবো, খুব সহজ ভাবে একটা একটা পয়েন্টে লিখেছি। প্রথমত হচ্ছে রাইট প্রপ। প্রপ বলতে যে বস্তুটি বা আমাদের যেই প্রোডাক্টটি আমরা ডিসপ্লে করতে চাইছি সেটার ঠিক মতো চয়ন করার প্রয়োজন রয়েছে। অর্থাৎ সব থেকে ভালো প্রোডাক্টটাই আমরা বেছে নেব। একটু ভাঙা শেষ হয়নি বা যেটা আমরা বিক্রি করতে পারবো না সেই প্রোডাক্টটা আমরা বাছবো না। এটাকে আমরা আরেকটা ভাষায় বলি অ্যাঙ্কার বা অ্যাকসেন্ট প্রোডাক্ট। সো সিলেক্ট দ্য রাইট প্রপ, চুজ দ্য বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট অ্যাভেলেবল। ধরুন আপনার কাছে 3টে মুখোশ আছে, তার মধ্যে 2টো হয়নি কিন্তু একটা একদম শেষের দিকে চলে এসেছে, আমরা ফাইনাল থার্ডটাকেই চুজ করব যেটা আমরা আপলোড করতে পারবো সেটা। Use things needed to make that product as additional elements. আমরা এই মুখোশটা বানিয়েছি মাটি দিয়ে, আমরা হয়তো মুখোশটা বানিয়েছি পেপার ম্যাশে দিয়ে, আমরা মুখোশটাতে রং করেছি, তাতে আমরা কিছু রঙিন ফুল ব্যবহার করেছি। এই প্রপস গুলোকে, এই বাড়তি জিনিসগুলো দিয়ে যদি আমরা ছবিটা তুলতে পারি তাহলে কিন্তু সেই গল্পটা বলা হয়। যে গল্পটার জন্য আমরা বলছি ক্রিয়েট আ স্টোরি। আনুষঙ্গিক যে জিনিসগুলো, যে জিনিসগুলোর সাহায্যে আমরা এই প্রোডাক্টটা বানিয়েছি সেটা পাশে রেখে যদি আমরা ছবি তুলি তাহলে কিন্তু গল্প বলা সহজেই সম্ভব। তুলি, রং, ধরুন অর্গানিক কালার ব্যবহার হয়েছে, বিটরুটের জল ব্যবহার হয়েছে, বিটরুটের একটা ছোট বাটির মধ্যে একটু বিটরুটের জল একটা কিন্তু সুন্দর ভাইব্রেন্ট একটা রেড কালার দেবে। তার পাশে কিছু তুলি, তার পাশে কিছু কাগজ পড়ে রয়েছে, একটা ওই যেই মুখোশটা শেষ হয়নি অসমাপ্ত মুখোশ সেটা পড়ে রয়েছে, কিন্তু তার পাশে আমাদের অ্যাকসেন্ট প্রোডাক্ট যেটা হচ্ছে আমাদের কমপ্লিট করা সুন্দর একদম নতুন ঝকঝকে একটা প্রোডাক্ট। অ্যাড টেক্সচার পরের পয়েন্ট আমাদের। আমি এটা একটু পরে আসবো। টেক্সচার বলতে আমরা কি বলতে চাইছি আবারও আমি ওয়াইন্ড আপ করছি এই স্লাইডটা এই বলে যে উইভ আ স্টোরি। এমন একটা প্রপ বাছুন এবং আনুষঙ্গিক কিছু জিনিস এমন রাখুন যাতে একটা গল্প বলা হয়। কিছু এক্সাম্পলস রয়েছে পরের স্লাইডে, একটু দেখুন। বাঁদিকের প্রথম ছবিটায় বিশেষ কিছু বলতেই হচ্ছে না, দেখলেই বুঝতে পারছি এটা একটা বিয়ে বাড়ির ছবি।
নট নেসেসারিলি অফকোর্স আমাদের এখানে কোনো প্রোডাক্ট হয়তো নেই, বাট থাকতেও পারে, যেমন ধরুন ওই কাঁসার বাটিটা অনেক বেঙ্গল প্রোডাক্ট থাকতেই পারে, কিন্তু ছোট্ট কিছু জিনিস, ফুল, দুটো পদ্ম ফুল, কড়ি, মিষ্টি, কিন্তু মানে বোঝাই যাচ্ছে একটা মাঙ্গলিক একটা অনুষ্ঠান। তার পাশে রয়েছে মা দুর্গার ছবি কলা পাতার ওপর, সিঁদুর, একটা আয়না যেটা বিসর্জনের সময় বা যখন ঠাকুরের চক্ষুদান হয় সেটা ব্যবহৃত হয়, কিছু পাপড়ি ছড়িয়ে দিয়েছে একটু কালারের জন্য, এবং তার সঙ্গে রয়েছে মায়ের একটা, একবার আপনারা ভাবতেই পারেন যে কেন অসমাপ্ত ছবি ব্যবহার হয়েছে। না, এটা আমাদের প্রোডাক্ট নয়, কিন্তু আমি এটা জাস্ট বিং আ স্টোরি বলতে আমরা যেটা বোঝাই সেটা আমরা আপনাদের বোঝাতে পেরেছি। এবং 3 নম্বর হচ্ছে বাংলার মিষ্টি। মাঙ্গলিক অনুষ্ঠান দেখেই কিন্তু বোঝা যাচ্ছে যে একটা বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, সাজো সাজো রব, কিছু শিউলি ফুল, একটুখানি শাঁখ, কাঁসা খালা, একটু বোধহয় বেল পাতা, একটা প্রদীপ আর ল্যাংচা, কিছু সুন্দর করে সাজিয়ে ওরা দিয়েছে। এবং প্রত্যেকটাই যদি দেখেন এগুলো কিন্তু মাটিতে ফ্ল্যাট একটা জায়গায় রেখে, বাদিকের ছবিটা, প্রথম ছবিটা এবং তৃতীয় ছবিটা দেখুন, এটা কিন্তু স্লেট জাতীয় বা ঘরের মেঝেও হতে পারে, একরঙা ঘরের মেঝেও ব্যবহৃত হতে পারে, এবং মাঝখানটা তো খুবই সহজ, একটা গোটা কলা পাতাই ব্যবহার করা হয়েছে। আমরা প্রত্যেকটা স্লাইড দেখে নেওয়ার পর আপনাদের প্রশ্ন নেব, তো নয়তো ফ্লোটা একটু আটকে যায়। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই ফিরে এসে প্রত্যেকটা প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করব। আরো একটা আপনাদের আমি স্লাইড দেখাতে চাই, যেখানে এই একইভাবে স্টোরি, বিল্ড আ স্টোরি। বাদিকে টি শার্ট রয়েছে, আমাদেরও প্রোডাক্ট টি শার্ট রয়েছে। এবার টি শার্টটা একদম দেখুন একটা মার্বেলের মেঝের উপর ফেলা, তার সঙ্গে একটা জিন্স, একটা স্কুলে পড়ার কেস, এবং কিছু কটন তুলোর ফুল জিনিস, নট নেসেসারি তুলোর ফুলই ব্যবহার করতে হবে এখানে, শোলার ফুল, কিছু না হলে ঘাস, না হলে একটা স্কুল ব্যাগও পড়ে থাকতে পারে পাশে, কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে এটা একটা ছোটখাটো হলেও একটা গল্প বলছে, যে এরকম করে একটা বাচ্চা মেয়ে বা বাচ্চা ছেলে হয়তো বাড়িতে আছে যে এটা পড়ে, যে এটা ব্যবহার করে। একই সঙ্গে মাঝের ছবিটা এক বাক্যেই কিন্তু আমরা বুঝতে যাচ্ছি যে এর মধ্যে অনেকগুলো মশলার গল্প বলা হয়েছে। এটা যদিও একটি বিদেশি ছবি, কিন্তু আমি জাস্ট বোঝানোর চেষ্টা করেছি একটা বাঁশ ব্যবহার করা হয়েছে, মাটির মেঝে, তার মধ্যে ছড়িয়ে দেওয়া হয়েছে 3-4টে ওই মশলা, স্টার অ্যানিস, যে কোনো কিছু ছড়িয়ে এক মুঠো জিরেও ফেলে দেওয়া যেতে পারে, কিন্তু দেখুন পরপর মশলার ছোট ছোট বাটি, আমাদের ছোট ছোট যে কাঁসার বাটি বা মাটির তৈরি যে বাটিগুলো, সেগুলো যদি এরকম একটা বাঁশের ওপর দেওয়া যায় তাহলে কিন্তু একটা সুন্দর গল্প বলা যেতে পারে। আবার একটা দেখিয়েছি আমি যে 2-3টে বই অগোছালোর উপরে রাখা, ওপরে কিছু কাগজ, তার মধ্যে শুধু একটা ফিতে দিয়ে বেঁধে দিয়েছে আর একটা ফুল। সে আমাদের কাছে যদি গোলাপ না থাকে, সাধারণ গাঁদা ফুল বা মানে জংলি ফুল, যেগুলো পলাশ, যে কোনো ফুল আমরা ব্যবহার করে কিন্তু এই লুকটা খুব সহজেই পেতে পারি। ওয়েলকাম ম্যাম, our Dean Dr. Bakshi has joined us. ম্যাম, আপনি কি কিছু বলতে চান? এক্ষুনি কিছু না, তোমরা শুরু করো, তারপরে কথা হবে। তো এই একইভাবে তাহলে বুঝলাম যে কিভাবে ছবির মাধ্যমে আমরা গল্পকে বিট করতে পারি, আমরা গল্পকে তৈরি করতে পারি ছোটখাটো এদিক মাথায় রেখে। এবার আমরা আসবো, এটা একটু টেকনিক্যাল, কিন্তু এটা বুঝে নিলে ব্যাপারটা কিন্তু অতটা জটিল নয়। সেটা হচ্ছে কম্পোজিশন। যখনই আমরা ছবি তুলি সেটাকে তো একটা কম্পোজ করার ব্যাপার থাকে। আমরা যখন নাচ করি আমাদের স্টেজে এমন ভাবে ছড়িয়ে ছিটিয়ে যেতে হয়, যদি গ্রুপ ডান্স হয়, যাতে ভালোভাবে স্টেজটা কভার্ড হয়, কোনো যেন ব্ল্যাঙ্ক স্পেস পড়ে না থাকে, প্রত্যেকটা জায়গা যেন ইউটিলাইজড হয়। সেরকম ভাবেই আমরা যখন একটা ফ্রেম দেখি আমরা চেষ্টা করি
যে প্রিন্টার স্পেসেস গুলো যাতে আমরা ইউটিলাইজ করি। কি কি জিনিস মাথায় রাখবো আমরা, সেটা প্রথমটা হচ্ছে ভ্যালু অফ দ্য প্রোডাক্ট উই আর ট্রাইং টু পোর্ট্রে। whatever is the handicraft, that will be value in the order of importance, that will be the accent or the anchor piece। সব থেকে বড় এবং ইম্পর্টেন্ট জিনিসটা আমাদের ভ্যালুয়েবল জিনিসটা সবার আগে। লাইন, বিভিন্ন ধরনের লাইন, আমরা যেমন এইখানে যেমন এই ছবিটাতে আসি, দেখুন এই মাঝখানে কিন্তু একটা লাইন করে রাখা, এবার এইখানে একটু সেই লাইনটা আবার হয়েছে, হ্যাঁ আমি বোঝাতে পারছি কি? আবার এইখানে একটা কিরকম দেখুন ইউ শেপের মতন একটা ফরমেশন আসছে, হ্যাঁ। তো প্রত্যেকটা ছবি কিছু কিছু করে কথা বলে, কিছু লাইন তার মধ্যে থাকে যেগুলো অদৃশ্য। অফকোর্স এটা অনেক প্র্যাকটিসের সঙ্গে আসে, কিন্তু আমি আপনাদের জাস্ট ছুঁয়ে গেলাম এই পয়েন্টটা। হরিজন্টাল, ভার্টিক্যাল, ব্রোকেন, কার্ভড, থিক, থিন, সব রকমের লাইনস হতে পারে। শেপ, আমার প্রোডাক্টের শেপটা কিরকম, স্কোয়ার, সার্কেল, অর্গানিক। অর্গানিক বলতে আমি বলতে চেয়েছি, আমি আপনাদের যে ছবিটা শুট করেছিলাম সেটাতে দেখেছিলেন যে আমি একটা ওড়না একটা টেবিলে ফেলে দিয়েছিলাম, সেই এবং ওড়নার কোনো শেপ নেই, ওটাকে আমি আলু থালু ভাবে কুচি কুচি করে ফেলে রেখেছিলাম। ওই রকম একটা শেপকে আমরা অর্গানিক শেপ হিসেবে ভাববো, যেটা অ্যাজ সাচ কোনো শেপ নেই, বাট ওটা শেপটা আমরা নিজেরা করে নিতে পারি। একটা ওড়না হোক, একটা লাল শালু হোক, একটা যে কোনো ধরনের কাপড় হোক, যেটা গামছা হোক, যেটা আমরা টেবিলের মাঝখানে ফেলে যার উপর রেখে আমরা ছবিটা তুলবো, যেটা একটা অর্গানিক শেপ। ফর্ম তো 2D 3D, 2D 3D যদি বাদও দিই, এটা খুবই জটিল। পিপল, অ্যানিমাল, টেবিল, চেয়ার, প্রত্যেকটারই আলাদা আলাদা ফর্ম থাকে, সেটা মাথায় রাখা। কালার যদি দেখি, টিন্ট, শেড, টেম্পারেচার। আমি আগের দিন যখন যে ছবিগুলো আপনাদের পাঠিয়েছিলাম, সেই ছবিগুলো যখন আমি পরে আবার দেখছিলাম, আমার নিজের মনে হচ্ছিল আমি খুব ভেরি ভাইব্রেন্ট কালার্স আমি ব্যবহার করেছিলাম, প্রচন্ড ওয়ার্ম কালার্স ছিল। তো আইডিয়ালি ব্যালেন্স যদি আমরা একটা করতে পারি, একটু ওয়ার্মের সঙ্গে একটু সফট কালার্স। ওয়ার্ম বলতে আমরা কোন কোন কালার গুলো বুঝি, দ্য ইয়েলোস, দ্য রেডস এন্ড দ্য অরেঞ্জেস আর ওয়ার্ম কালার্স, whereas the blue যে কালার গুলো আমাদের শান্ত করে, হোয়াইট, ক্রিম, এগুলো অফকোর্স এগুলো আমাদের কুল কালার্স। তো এমন ভাবে কালার্স গুলো যদি আমরা ব্যবহার করি যাতে একটা ব্যালেন্স ক্রিয়েট করা যায়। যেমন ধরুন যদি ধরুন আমি একটা লাল কাপড়ই ব্যবহার করছি, আমি তার সঙ্গে একটু সাদা মেশালাম, হ্যাঁ, তার সঙ্গে ওটা থেকে একটু ব্রেক দেওয়ার জন্য, আরো একটুখানি রিলিফ দেওয়ার জন্য আরো একটা কালার মেশালাম, যেটা স্টার্ক না লাগে, সেই রকম ভাবে যদি কোনো কিছু মাথায় রাখা যায়। টেক্সচার, টেক্সচার আমি আগেও বলেছিলাম, টেক্সচারের কথা যখন আমরা বলছি ভাবছি যে আমরা কি সিল্ক ব্যবহার করছি, নাকি আমরা একটা জুটের বস্তা ব্যবহার করছি, মানে ছবি থেকে দেখলেই কি বোঝা যাচ্ছে এটা সিল্কের শাড়ি, নাকি এই যে পাপোশটা রয়েছে এটা কি জুটের তৈরি, ইজ ইট স্মুথ টু টাচ নাকি এটা কোর্স, এই জিনিসগুলো কিন্তু ওই ছবির মাধ্যমে আমরা ফুটিয়ে তুলতে পারি। আর ফাইনালি যেটা হচ্ছে স্পেস আর ব্যাকড্রপ। স্পেস হচ্ছে যেই জায়গাটার উপর বা যেই জায়গাটাকে ব্যাকড্রপ হিসেবে রেখে বা একটা ফ্রেমের মধ্যে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাকেই স্পেস বলা হয়। আমাদের ক্যামেরাতে নেগেটিভ এবং পজিটিভ স্পেস দুটোই থাকে। অয়ন পরে এই জায়গাটা আপনাদের টাচ করে দেবে। বেসিক্যালি এরিয়া অ্যারাউন্ড এন্ড ইন বিটুইন the frame, everything that you can see in a frame is a space, and how well we utilize that space is important. এটা আমি আগেই বলেছিলাম একটু টেকনিক্যাল, আমি কম্পোজিশনের এই স্লাইডটা মাথায় রেখে কিছু ছবি বেছেছি যাতে আপনারা একটুখানি বুঝতে পারেন। ইয়েস, কম্পোজিশনের আরো একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে, আমি প্রথমেই বললাম আমাদের এই প্রোডাক্ট ডিজাইনিং যখন করি বা প্রোডাক্ট যখন আমরা রেখে শুট করি, এটাকে বলা হয় ফ্ল্যাট লে ডিজাইন, নট নেসেসারিলি মিনিং দ্যাট দ্য প্রোডাক্টস উইল বি ফ্ল্যাট on their face on the surface, but it only means that the surface is a flattened
স্পেস। তো আমরা যখনই কম্পোজ করব আমরা কিন্তু মাটিতে ফেলে রাখবো না, আমরা চেষ্টা করব জিনিসগুলোকে একটু হাইট দিতে, তাহলে ক্যামেরাতে ছবি আরো বেটার আসে। দেখুন এই ছবিটা লক্ষ্য করুন, এইখানটা দেখুন ভালো করে আপনারা, কিছু কসমেটিক্স দিয়েছে এরা, বিদেশি ছবি দেখেই বোঝা যাচ্ছে, কিন্তু লক্ষ্য করেছেন সাধারণ ইট দিয়ে কিন্তু ওরা হাইট ক্রিয়েট করেছে। এবং আমি যেটা বললাম যে যখন আমরা কম্পোজিশন ভাববো, আমরা স্পেস তৈরি করব, দেখুন পেছনে কিন্তু একটা কাগজ যেটা দেওয়ালে সেলো টেপ দিয়ে আটকানো, আর ইট দিয়ে হাইট তৈরি করা, কিন্তু এমন ভাবে জিনিসটা শুট করা, ইট ইজ আ পিস অফ আর্ট। আরো কিছু ছবি দেখি। আচ্ছা, আরেকটা জিনিস আমি খুব ইম্পর্টেন্ট যেটা আমরা যখনই কম্পোজ করি সেটা হচ্ছে দ্য রুল অফ অডস। যখনই আমরা কোনো অবজেক্ট ক্যামেরার সামনে রাখবো, যদি আমরা ইন গ্রুপস অফ 3s, 5s and 7s রাখি, তাহলে it gives you a better picture. I will give you examples. First, কিভাবে হাইট বাড়ানো হয়েছে। এটা হচ্ছে সাধারণ একটা ধুনুচি। সেই ধুনুচিতে কে ভেবেছিল যে একটা বাটি বসিয়ে বেসনের লাড্ডুকে এরকম সুন্দর করে দেখানো যাবে। এটা কিন্তু খুব সহজেই বাংলায় এরকম একটা জিনিস আমরা করতে পারি। নিচে রয়েছে একটা কলা পাতা, এরকম সাধারণ জংলি ফুল ছেটানো, পেছন দিকটা নয় কালো একটা শাড়ি রইলো খুব সুন্দর। এত ড্রামাটিক টেক্সচার ওয়ালা ব্যাকগ্রাউন্ড নেই, দরকারও নেই, কিন্তু ধুনুচির মধ্যে যে লাড্ডু রেখে পরিবেশন করা যায়, সত্যি এই ছবিটা না দেখলে বোধহয় বুঝতে পারতাম না। একই সঙ্গে এখানে কিছু মাটির জিনিস রাখা রয়েছে। দেখুন গ্রুপস অফ 5 এ রাখা রয়েছে, 1 2 3 4 5, এবং প্রত্যেকটার হাইট আলাদা। তাই জন্য কোনো অবস্থাতেই এই ছবিটাকে আমার ফ্ল্যাট মনে হচ্ছে না, পুরো জিনিসটার মধ্যে ডেপথ পাচ্ছি, আমি ডাইমেনশন পাচ্ছি। রুল অফ 3s বোঝানোর আরো কিছু সহজ এক্সাম্পল। আমরা দেখুন এখানে 3টে জিনিস রাখা রয়েছে, রুলস অফ 3। চোখটা এরকম ভাবে ট্রাভেল করছে, যে দেখতে ভালো লাগছে। এই ছবিটাও দেখতে অনেক বেশি সুন্দর, বিকজ দে হ্যাভ ফলোড দ্য রুলস অফ 3। সিমিলারলি এখানে 3টে ফল রাখা, রুলস অফ 3 বা রুল অফ অডস যেটাকে আমরা বলতে চাইছি। আচ্ছা, আমরা কিছু কিছু জিনিস ভুল করে ফেলি যখনই আমরা ডিজাইনিং করি। এগুলো যদি মাথায় রাখি, একটু সাবধানতা অবলম্বন করলে এই জিনিসগুলো থেকে আমরা মানে বেরিয়ে আসতে পারবো, মুক্তি পাবো। ফার্স্ট হচ্ছে ম্যাচিং এভরিথিং, মানে সেই মানে মাথা থেকে পা পর্যন্ত লাল টিপ, লাল দুল, লাল হার, লাল শাড়ি, লাল ব্লাউজ, লাল চটি, লাল ব্যাগ, লাল ছাতা, মানে ভয়ঙ্কর একটা ব্যাপার লাগতে পারে। মানে এটা আমরা কখনোই করবো না, আমাদের চোখকে রিলিফ দিতে হবে। কোথাও কোথাও আমাদের মানে মানে ফাইন্ড বিউটি ইন ইমপারফেকশন। তো মাঝে মাঝে আমাদের কিছু জায়গায় রিলিফ না দিলে আমাদের চোখ বেশিক্ষণ একটা জিনিস নিতে পারবে না। ইফ ইউ ম্যাচ এভরিথিং টু ওয়ান অ্যানাদার ইন টার্মস অফ কালার, এভরিথিং অফ দ্য সেম হাইট, সব জিনিস এক হাইটের হলেও দেখতে ভালো লাগবে না। একটা বড়, একটা মেজো, একটা ছোট, এরকম ভাবে গ্রুপস অফ 3 করে যখনই আমরা কোনো কিছু সাজাই দেখেছি সব থেকে ভালো লাগে, সব থেকে ভালো ছবি আসে। গ্রুপিং ইন ইভেন নাম্বারস আবার ইজ দ্য কমন মিস্টেক। ইগনোরিং দ্য রুল অফ থার্ডস, এটা অয়ন বোঝাবে যখন ক্যামেরার কথা অয়ন বলবে। ওভার অ্যাক্সেসরাইজিং, মানে একটা ছবির মধ্যে যদি অনেক কিছু থাকে যেটাকে আমরা বলি যে খুব ঘিঞ্জি লাগছে, ইট ইজ লুকিং ক্লামজি, সেটা যেন না হয়, একটু যেন ফাঁকা ফাঁকা একটু রিলিফ থাকে, কারণ দ্যাট ইজ নট দ্য পারপাস। আর মোস্ট ইম্পর্টেন্টলি ওভার অ্যাক্সেসরাইজিং করলে যেটা হয়, যেটা আমাদের অ্যাকসেন্ট প্রোডাক্ট, সেখান থেকে অ্যাটেনশনটা সরে যাবে। ফেক অবজেক্টস, যেহেতু আমাদের আর্টিস্ট বন্ধুরা গ্রামে থাকেন এবং তাদের কাছে নেচার ইজ নট এট অল আ প্রবলেম, মানে গাছ পাতা, ফুল বা আমাদের কলা পাতা, ঘাস,
মাটি ইত্যাদি ইত্যাদি। তো তারা যেন কোনো ফেক ফুল বা ফেক কলা পাতা বা ফেক কোনো কিছু দিয়ে যেন না সাজান। আর একটা হচ্ছে এমন জিনিস যার কোনো মিনিং বা পার্সোনালিটি নেই সেটা ছবিতে না রাখাই ভালো। আগেন, since we are trying to say a story, we are portraying a story, আমরা একটা গল্প বলার চেষ্টা করছি, যেটা কোনো প্রয়োজন নেই, যেটা অপ্রয়োজনীয় সেটা রাখার দরকার নেই। কিছু ছবি দেখাতে চাইছি। কাঁসার থালা, তার সামনে গণেশের একটা মূর্তি আর একটা গাছ। বাঙালিদের বাড়িতে কাঁসার থালা সহজলভ্য, খুব সহজেই পাওয়া যায়। এইরকম ভাবে খুব সহজেই, কিন্তু এখানে আরো অনেক কিছু রয়েছে, কিন্তু আমি জাস্ট দেখাতে চাইছি কুলো। কুলোটাকে কিভাবে ব্যবহার করা হয়েছে দেখুন, কুলোটার মধ্যে একটা ছোট্ট গাছ রেখে, তো এই কুলোটা এরকম একটু সাদা রং করে তার মধ্যে যদি আমরা একটা গম্ভীরা ছোট মুখোশ রাখতে পারি, তাহলে কি ছবিটা ভালো হবে না আপনাদের মনে হয়? একইভাবে দেখুন এখানে একটা সাধারণ হ্যান্ডমেড পেপারকে কি সুন্দর, খুব সহজে ওরা একটা সেলো টেপ দিয়ে স্টিক করে তার সামনে একটা কেক বসিয়ে ছবি তুলেছে। আমরাও কিন্তু এটা করতে পারি। কত সহজে দেখুন, কলা পাতা দিয়ে ছোট ছোট প্যাকেজিং। পুঁই শাক, কেউ কি কখনো ভেবেছিল পুঁই শাকের ওপর কানের দুল রেখে শুট করা যেতে পারে? পুঁই শাক ব্যবহার করা হয়েছে শুট করার জন্য কানের দুল। কাশফুল আর শোলার কি এত সুন্দর বুকে আমরা বানাতে পারি না? এই যে মাটির বা কাঠের এই যে ডাইস গুলো, যেগুলো দিয়ে আমাদের ঠাকুমারা আগে সন্দেশ বানাতেন এবং তক্তি বানাতেন লক্ষ্মী পুজোর সময়, সেইগুলো একটা কাঁচের এতে রেখে একটা থালার ওপর, একটা কষ্টি পাথর না, এটা বোধহয় কাঠের থালা, তার উপর রেখে ছবিটা তোলা হচ্ছে। এই জিনিসগুলো কিন্তু বাংলার ঘরে ঘরে আমরা পাবো। আচ্ছা, কি কি বেসিক্স আপনাদের লাগবে? প্রপস, প্যাকেজিং এবং প্যাকেজিং এর জন্য যে যে জিনিস লাগে, বেস এন্ড ব্যাকড্রপ, একটা মাটির বেস এবং একটা ব্যাকড্রপ, অ্যাডিশনাল এলিমেন্টস যদি মনে করেন যথেষ্ট লাইট, ক্লিয়ার অডিও এন্ড ভিডিও। এই ক্লিয়ার অডিও, ভিডিও, লাইটস এবং অন্যান্য সবকিছুই আমার দুই সহকর্মী তারা যুক্ত হচ্ছেন, তারা বলবেন। আমি কনক্লুড করব। আবারও কিছু জিনিস দেখি। দেখুন, ঘুড়িগুলোকে ব্যবহার করা হয়েছে, আর আমি এই বলেই কনক্লুড করতে চাই যে সেই অর্থে কিন্তু অনেক কিছু বললাম, কিন্তু মানে কোনো রুলসই রুল নয়। যদি যে ক্যামেরার পিছনে রয়েছে তার চোখে যদি জিনিসটি দৃষ্টিনন্দন হয়, তাহলে সেটাকেই আমরা কিন্তু ব্যবহার করতে পারি। অফকোর্স টেকনিক্যাল দিকটা মাথায় রেখে, যে প্রোডাক্টটা আছে সেটা যেন যথার্থ পরিমাণে আলো থাকে, বা সে যদি কোনো কথা বলে আমরা যেন অডিওটা ভালো করে বুঝতে পারি, কোনো নয়েজ না থাকে, ইত্যাদি ইত্যাদি। আরেকটা হচ্ছে এনজয় ইয়োর ক্রিয়েটিভিটি, মানে একটা জিনিসকে এখানে রাখলাম, একটা ছবি নিলাম, মনে হলো এখানে রাখলে হয়তো বেটার হবে। এইভাবে প্রসেসটা যদি এনজয় করা যায়, বাড়ির বাচ্চাদেরকে নিয়ে যদি বাবারা বা মারা রয়েছেন তারা যদি এটা করেন, এবং কিছুটা একটু প্র্যাকটিস, তো যারা আর্টিস্ট আছেন তারা হয়তো এতটা সময় দিতে পারবেন না। বাচ্চাদের, একটু বড় বাচ্চা, যেমন ধরুন 18, 19 বা এখনকার দিনের বাচ্চারা মোবাইল নিয়ে খুবই স্বচ্ছন্দ, তো ওদের ওই 14, 15, 12 বছরের বাচ্চারাও কিন্তু ভালো ভালো ছবি তুলছে, তো তাদেরকে দিয়েও কিন্তু আমরা এই কাজটা করাতে পারি। আমি আরো কিছু ছবি বেছেছি। ব্যাগ রয়েছে, আমি দেখাতে চাই। ব্যাগটা কিন্তু ওরা একদম মাটিতে রেখেছে। পিছন দিকে রয়েছে ইটের একটা ছাদ এবং ঘাস, পুরনো শুকনো ঘাস, কিন্তু আমাদের ব্যাগটা দেখতে দেখুন কতটা দৃষ্টিনন্দন। একইভাবে শাড়িটা আমরা সুন্দর করে দেখিয়েছি। আমাদের কিন্তু এটা মাথায় রাখতে হবে যে এত সহজেই কিন্তু এবং খুব ডিফিকাল্টি ছাড়াই কিন্তু শাড়িটা দেখানো হয়েছে, which is looking beautiful, I must say. Again, this t-shirt. আরো কিছু ছবি আপনাদের জন্য। চাটাই বা মাদুর,
এনারা ব্যবহার করেছেন এই শাড়িটা ডিসপ্লে করার জন্য। আর আরেকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, দুটো প্রোডাক্টই স্পেশালি ডান দিকেরটা এগুলো কিন্তু ক্লোজ আপ। তো যদি কখনো আমরা ভিডিও করি আমাদের মাথায় রাখতে হবে যে টেলিভিশনের পর্দা বা ভিডিওর পর্দা এগুলো কিন্তু ইটস আ মিডিয়াম অফ ক্লোজ আপস। সো মানে মাধ্যমটা ক্লোজ আপের। তো যদি আমরা কোনো হাতের কাজ দেখাতে চাই আমাদের কিন্তু ক্লোজ আপ লাগবে অ্যাজ আ সাপোর্টিং ভিজুয়াল, আদার দ্যান দ্য ফ্যাক্ট দ্যাট একটা এরকম বড় একটা ছবি আছে। তো এরকম একটা বড় একটা শাড়ির যদি ছবি আমি তুলতে চাই, আমি এইভাবে শাড়িটা ডিসপ্লে করলাম যাতে আঁচল, জমি, কুচির জায়গা পুরোটাই বোঝানো গেল, ব্লাউজ পিসটাও বোঝানো গেল। এর সঙ্গে থাকবে আমার শুধুমাত্র ব্লাউজ পিসের ওপর এই জায়গাটা যেখানে হাতের কাজ করা আছে এটার একটা ক্লোজ আপ, যে দেখুন কত ডিটেলে গিয়ে আমাদের আর্টিস্টরা কাজটা করেছে। ব্যাস এই এত অব্দি, আমি এখানেই শেষ করব আমার প্রেজেন্টেশনটা। ইয়েস ইয়েস I am open to questions. আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে feel free to ask, অথবা আমরা ম্যাম উইথ ইওর পারমিশন আমরা পুরোটা শেষ করে লাস্টে প্রশ্ন নিই। আগে তো আমরা শেষ করি তারপর। হ্যাঁ, আমি এরপরেই রিকোয়েস্ট করব আমার কলিগ অয়ন চক্রবর্তীকে। অয়ন, তুমি যদি এখান থেকে ইউ ক্যান টেক ইট ফ্রম হিয়ার। আচ্ছা, তার আগে আমি একটু বলবো এই পার্টিকুলার প্রেজেন্টেশনটা নিয়ে, মানে আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ পাচ্ছি, বলুন স্যার। আমি যেটা বলতে চাইছি যে এটা আমাদের জন্য তো খুবই ভালো এই পার্টিকুলার ইন্ট্রোডাকশনটা, কিন্তু আর্টিসানদের জন্য যে ট্রেনিংটা হবে, যেটা মানে যারা হ্যান্ডিক্রাফট হ্যান্ডলুম করছেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যটাই হচ্ছে যে তারা প্রোডাক্টটা কি করে ছবিটা তুলতে হয় সেইটার ব্যাপারে একটু ইয়ে করে, মানে একটু নলেজটা পাওয়া যায় সেটা। তারপরে আপনার যে এক্সাম্পলস গুলো আছে না, যেগুলো শেষের দিকে খুব সুন্দরভাবে এসেছে, যেমন শাড়িটা কিভাবে দেখাতে হবে বা একটা টি শার্ট কিভাবে সুন্দরভাবে দেখানো যায়, সেই এক্সাম্পলস গুলো আরো একটু বেশি এলে ওদের পক্ষে একটু রিলেট করতে সুবিধা হবে। আদারওয়াইজ ওরা ওই অ্যাবস্ট্রাকশনটা বুঝতে পারবে না কিভাবে পিকচার, কারণ ওদের পারপাসটা যেহেতু প্রোডাক্টটাকে কিভাবে ডিসপ্লে করতে হবে সেই জিনিসটাকে একটু শেখা বা জানা। তার ফলে ওদের ওই জেনারিক জিনিসটা আমাদের কাছে খুব ভালো লাগছে, কারণ আমরা তো জেনারেল, মানে সে অর্থে কোনো স্পেশাল নিড নেই আমাদের, কিন্তু আর্টিসানদের যেহেতু ফোকাসটাই হচ্ছে ওদের প্রোডাক্টটা কি করে ছবিটা তুলবে, সেই জন্য এক্সাম্পলস গুলো একটু খানিকটা প্রোডাক্ট ওরিয়েন্টেড, আদারওয়াইজ খুব সুন্দর। মানে আপনি শাড়ির যে এক্সাম্পলটা পরে দিয়েছেন ওটা খুব সুন্দর, যে একটা শাড়ি মডেল ইউজ না করেও কিভাবে খুব সুন্দরভাবে দেখানো যায় এবং সেটা ওই চাটাইয়ের ওপর ফেলে, এই যে ব্যাপারটা, এই জিনিসটা কিন্তু খুব ভীষণ ইম্পর্টেন্ট। বাট একটা টি শার্ট যখন দেখাচ্ছে তখন টি শার্টটাকে টি শার্টের মধ্যে না দেখে ওই কম্বিনেশনের সঙ্গে টি শার্টটা দেখালে সেটা কতটা এলিগেন্ট হয়, মানে হাতের কাজের সঙ্গে ওই জিনিসটাকে কত সহজে রিলেট করা যায়, এই এক্সাম্পল গুলো খুব সুন্দর। অয়ন, তুমি যদি এখান থেকে নিয়ে নাও প্লিজ। হ্যাঁ, শোনা যাচ্ছে? হ্যাঁ অয়ন, শুনতে পাচ্ছি। ইয়েস, হ্যাঁ পাচ্ছি, শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি শুরু করি এইভাবেই যে আমি কোনো প্রেজেন্টেশন না, মানে ছবি তুলতে গেলে কিছু কিছু জিনিস আমাদের ডিপেন্ড করে, যেটা ম্যাম একটু আগে মাসুম ম্যাম ছাড়লেন যেখানে, যে অনেক রুলস আছে কিন্তু সব রুলস তো কিছু রুলস মেনটেন করতে হয়, যেমন হচ্ছে ইমেজ কোয়ালিটি, ফরম্যাট, হোয়াইট ব্যালেন্স, এক্সপোজার, মিটারিং, ফোকাসিং, এগুলো শুনলে মানে খুব প্রবলেম হয়ে যায়, মানে যার যে ছবি একদম জানে না তার কাছে ভারী পাহাড়ের মতো মিশে যায়। কিন্তু প্রত্যেকটা ছবি তোলার ক্ষেত্রে এগুলো মেনটেন করি। যেমন ফোকাসিংটা কি প্রত্যেকটা ছবির ক্ষেত্রে, আমি যদি এখন যে আমার ছবিটা দেখতে পাচ্ছেন, আমি যদি একদম ক্যামেরার সামনে চলে আসি ব্লার হয়ে যাবে, তো সেই ক্ষেত্রে কতটা মেজারমেন্ট করে ছবিটা তুললে আমার ছবিটা পরিষ্কার আসবে সেটা ডিপেন্ড করে হচ্ছে ফোকাসিং। আর হচ্ছে এক্সপোজার ট্রায়াঙ্গেলের উপর ডিপেন্ড করে তিনটে জিনিস, একটা হচ্ছে শাটার স্পিড, একটা আইএসও, আর একটা হচ্ছে অ্যাপারচার। এইগুলো কি মোবাইলে পাওয়া যায়? পাওয়া যায়। মোবাইলে এখন যে
অপশন গুলো এসছে, আমরা আলাদা করে মোবাইলের মধ্যে ক্যামেরা একটা ডাউনলোড দিতে পারি। এখন প্রচুর অ্যাপস পাওয়া যাচ্ছে, কিন্তু অনেকের ক্ষেত্রে যে মোবাইল হয় সেই মোবাইলের ক্ষেত্রে হয়তো এরকম কোনো সুবিধা নেই, যদি খুব কম বাজেটের মোবাইল থাকে। তো সবার ক্ষেত্রে যেটা একদম ক্যামেরার মধ্যে ইনবিল্ট একটা ক্যামেরা সেখানে থাকে। তো এই সেই ক্যামেরা দেখা যাচ্ছে, তো দেখা যাচ্ছে কি ক্যামেরাটা? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। এই ক্যামেরাতেই ছবি তোলা হয়। তো সেই ছবি তোলার ক্ষেত্রে গিয়ে আমরা প্রথমত এইভাবে ক্যামেরা ধরবো না, আমরা ধরবো ক্যামেরাটাকে এইভাবে, ঠিক আমি যেভাবে হাত দিয়ে ধরেছি একদম এইভাবে আমরা ধরবো। কেন এইভাবে ধরবো? অনেকে আমরা ছবি তোলার সময় এইভাবে তুলি, আবার এই হাতে টাচ করে ক্লিক করে দিই, কিন্তু এই এক হাতে ক্লিক করতে গেলেই তখন কি হয়, এটা কেঁপে ওঠে। তাহলে ছবিটা সেই ক্ষেত্রে ফোকাসের ক্ষেত্রে প্রবলেম আসতে পারে, লাইটের প্রবলেম আসতে পারে। তো আমরা যদি সেই ক্ষেত্রে তা না করে দুটো হাত এবং এই যে দুটো আঙুল, একটা এই আঙুলটা আমার ফ্রি রয়েছে, আবার এই যদি আমি থাকি এই দুটো আঙুল আমার ফ্রি রয়েছে, এই দুটো আঙুলের ক্ষেত্রে আমি ক্যামেরাটাকে ক্লিক রাইট, তাহলে কি হবে, আমার কাঁপবে না, সেখানে ফ্রেমের কোনো প্রবলেম আসবে না। আমি একটুখানি দেখাই, এই ক্যামেরার মধ্যেও আছে, যদি আমরা একটু চেষ্টা করি সেটা পাওয়া যায়। যেগুলো আমি কথাগুলো বললাম, এক্সপোজার ট্রায়াঙ্গেল, ইমেজ কোয়ালিটি, মিটারিং, এগুলো ফোকাসিং, এগুলো এর মধ্যে পাওয়া যায়। এখানে দেখুন প্রত্যেকের ক্যামেরাতে একটা অপশন আছে ম্যানুয়াল, ম্যানুয়াল ক্যামেরার মধ্যে অপশন পাওয়া যাচ্ছে ম্যানুয়াল। হ্যাঁ হ্যাঁ, একদম। শুনতে পাচ্ছেন কথা? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। এই ম্যানুয়াল অপশনে গিয়ে আমরা দেখতে পারি হচ্ছে, দেখুন হচ্ছে আইএসও এবং হচ্ছে শাটার স্পিড, হোয়াইট ব্যাক, ঠিক আছে? এই হোয়াইট ব্যালেন্স এবং আইএসও এইগুলো আমরা ওখান থেকে ক্লিক করতে পারি। এবার যদি সেটাও আমাদের ক্ষেত্রে সম্ভব না, তাহলে আমরা এই ম্যানুয়াল থেকে বেরিয়ে যাব। ম্যানুয়াল আসবো, আসার আগে স্ক্রিনে আমরা কি করবো, কেন কাজ করবো, এই ছবিটা পার্টিকুলারলি আমরা এই ছবিটাকে ফোকাস আনার জন্য আমরা ক্যামেরা ধরতে, তাহলে যে ছবিটা আসলো তারপর আমরা এইটা হচ্ছে অটো করে রাখা, ক্যামেরা কি করছে, রেডি করে দিচ্ছি, ক্যামেরা এই ছবিটা আমরা পেয়ে যাচ্ছি। এই ছবি তোলার ক্ষেত্রে কয়েকটা প্রবলেম আসে, যেটা হচ্ছে ফ্রেমিং। আমি ছবিটা কি করবো, ছবিটা কিভাবে তুলবো, যেটা আমাদের মাসুম ম্যাম একটু আগে বলছিলেন রুলস অফ থার্ড। রুলস অফ থার্ডটা কি, এই ফোনের মধ্যেই ছবি তোলার ক্ষেত্রে একটা গ্রিড আছে, ওই গ্রিডটা সেই গ্রিডটা আমরা অন করে দেবো। গ্রিডটা কি অনেকটা অসুবিধা হতেই হচ্ছে, কিন্তু আমরা ক্রস আর জিরো দিয়ে এরকম চারটে কাটাকুটি খেলতাম, মনে আছে কি, একটা লাইনে কেটে দিতাম। তো সেরকম একটা ডাচে ক্যামেরা সেটা অন করে নেওয়া যেতে পারে, যেটা কিভাবে আপনি ছবি তুলবেন না তুলবেন, চারটি পথের মধ্যখানে যদি রেখে তোলা যায়, সাইডে রাখতে হবে, সেটা হচ্ছে এটা হচ্ছে আমি কি রাখবো, ছবির পিছনে ছবির ডাইমেনশন, ছবির কি হবে, এই যে এই দেখতে পাচ্ছেন আমার পিছনে কি আছে, আমার কি আছে, তো সেইগুলোকে প্রোডাক্টটাকে কোথায় রাখবো না, আমার প্রোডাক্টটাকে যদি আমি সাইডে দিই
রাইট কি রাইট সাইডে কিছু সাজানো জিনিস থাকবে, বা আমার প্রোডাক্টকে সাইডের সাজানোর জন্য তিনি মাস্টার দেখালেন সেই প্রোডাক্টটাকে সাজানো। সাজানোর কারণটা হচ্ছে যে তার ছবির বিউটিফিকেশনটা রেডি করা, এবং সেই বিউটিফিকেশনটা রেডি পাওয়া যায় ডক্টরস ডিপেন্ড করে। কথাটা শুনতে তোমার সাউন্ডে অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ব্রেক করে যাচ্ছে, সাউন্ডটা ভীষণ ব্রেক করছে। শোনা যাচ্ছে? শোনা এবার গানটা শুনতে পাচ্ছি সবাই, বাট সমস্যাটা হচ্ছে ব্যান্ডউইথ ইস্যু, মানে কেটে কেটে আসছে। কেটে কেটে যাচ্ছে, কিন্তু এখন শোনা শোনা যাচ্ছে তো? এবার শোনা যাচ্ছে। হ্যালো, তো আমি প্রবলেম সমস্যা শুনতে পাচ্ছ? হ্যালো? ব্যান্ডউইথ ইস্যু, ব্যান্ডউইথ ইস্যু। শোনা যাচ্ছে কি? হ্যাঁ শোনা যাচ্ছে, বাট এটা বারবারই হচ্ছে কারণ কেটে কেটে আসছে। ইন্টারনেটের যে স্পিড হয় সেই স্পিড ভীষণ কম আছে। তুমি শেষ করে নাও, যেটুকু পারছো শেষ করে নাও। আমরা যে ফ্রেম করি সেইভাবে আমরা মেইন কথা বলছি। ব্যাকগ্রাউন্ডটা কি? ব্যাকগ্রাউন্ড করতে সেটার জন্য যে আমার ভালো ক্যামেরা হতে হবে, ভালো হতে হবে, আমারটা ডিপেন্ড করে সেটা হচ্ছে কনসেপ্ট। যে কনসেপ্টে আমি কোন কনসেপ্টে আমি জিনিসটা তুলবো, কেন তুলছি, আমি কি স্টোরি বলতে চাইছি, যেটা মাসুম ম্যাম বারবার বলছি। কনসেপ্টটা খুব জরুরি এখানে, যে আমরা কি কনসেপ্টের উপর ছবিটা যাচ্ছি, কাদের দেখাতে যাচ্ছি, কাদের উদ্দেশ্যে ছবিটা আমরা করতে যাচ্ছি, সেই ফ্রেমটা। একটা জিনিস আমাদের ভীষণ ভাবে মেনটেন করতে হবে, সেটা হচ্ছে ছবি যে কোনো ছবি তুলতে গেলে একটা লাইনের আমি ছবিটা তুলছি তার ফ্রেমটা ঠিকঠাক আছে কিনা। যেমনি দেখে আসছি আমার ওপরে যে শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। কেটে কেটে যাচ্ছে, আপনি কন্টিনিউ করুন। মানে আর তো আমাদের হাতে তো নেই, এটা তো ব্যান্ডউইথের একটা ইস্যু আছে, মানে সেখানে যে কোনো ছবি আমি যে ফ্রেমটা করেছি সেই ফ্রেম ব্যাকটা সেটা আমাকে বুঝতে হবে। সেটা কি করে বুঝবো? সেটা বোঝার জন্য প্রত্যেকটা ছবির মধ্যে একটা লাইন পাই। যেমন এখানে দেখুন আমি বসে আছি, তো আমি এই যে আমার ছবির মধ্যে একটা লাইন্স পাওয়া যাচ্ছে, আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন একটা লাইন্স পাওয়া যায়। বা ছবির মধ্যে যখন তুলতে যাব তার সামনের যে অংশটা রয়েছে তার স্ট্রেট আমাদের জিনিসটা ডিপেন্ড করে যে তার উপরে এবং তার নিচে লাইন্সটা ঠিকঠাক আছে কিনা, সেটার উপর ডিপেন্ড করে যদি ছবি আমরা তুলি, সেইগুলো যদি আমরা নজর দিই, তাহলে আমার ছবির ফ্রেমটা ঠিকঠাক থাকবে, কোনো ব্যাকা ফ্রেম আমার আসবে না। আরেকটা যেটা আমাদের করতে হয় হচ্ছে, যে কোনো ক্যামেরায় আমরা ছবি তুলতে গেলে সেটা আমি যেটা বললাম যে ট্রাইপডের ভীষণ প্রয়োজন হয়। ট্রাইপড ছাড়া ছবি ওঠে না, কিন্তু এক্ষেত্রে আমরা ট্রাইপড পাচ্ছি না। সেই ক্ষেত্রে দেখালাম দু হাতে ক্যামেরাটাকে ভালো করে সাপোর্ট দিয়ে আমাকে ছবি করতে হবে। এই ক্ষেত্রে আরো একটা জিনিস যদি আমরা পাই, দুটো হাতে যদি আমি সাপোর্ট একটা পাই ছবি তোলার সময়, যদি আমরা সাপোর্ট পাই, কেন যে কোনো লোককে যদি একটা ছবি তুলতে বলা যায় সে বেঁকে যেতে পারে। সেক্ষেত্রে যদি আমরা একটুখানি সাপোর্ট নিয়ে নিতে পারি, যদি আমরা মোবাইলটাকে ধরি, তাহলে ছবির ক্ষেত্রে ফ্রেম এবং থাকতে তাতে কোনো অসুবিধা আসবে না। আরেকটা জিনিস আমাদের লাইট, যেরকম দেখুন আমি বসে আছি এখন, আমার এই সাইডটা ভালো লাইট, রাইট, কিন্তু আমার এই সাইডটা লাইট আমার নেই। এই কি লাইট আমরা পরে আসতে পারি, কি লাইট কিভাবে করা যায় না করা যায়। তো
সেই ক্ষেত্রে আমাদের ডিপেন্ড করবে ছবিটা আমাকে যখন তুলবো আমার লাইটটা যেন প্রপার হতে হয়। তাহলে কি হলো, আমার লাইটের সোর্স আমার এদিকে আছে, আমি যখন প্রোডাক্টের ছবি তুলবো তখন আমাকে প্রোডাক্টটাকে এইদিকে রাখতে হবে যাতে প্রপার লাইটটা আমার প্রোডাক্ট পায়। এবার সেই প্রোডাক্টের উপর লাইট পড়ার পর আমি যখন প্রোডাক্টের কাছে দাঁড়িয়ে ছবি তুলবো তখন যেন আমার লাইট আমার না চলে যায়, আমার লাইট আমার ব্যাকে না চলে যায়, প্রোডাক্টের উপর লাইটটা প্রপার ওয়েতে থাকে। ছবি তোলার ক্ষেত্রে যদি আমরা ছবি তুলি তাহলে সেটা সব থেকে বেটার টাইমিং হচ্ছে যেটা সকালবেলা 11টা থেকে ম্যাক্সিমাম 11:30, তারপর লাইট হয়ে যায় হচ্ছে একদম টপ লাইট। তাই তারপর থেকে আমরা সূর্যটা যেহেতু আমাদের মাথার উপর চলে আসে, শ্যাডোটাকে কন্ট্রোল করাটা ভীষণ প্রবলেম হয়ে যায়, তাই আমরা সেই যাব না। আবার ঠিক বিকেল বেলা 4:30 পর থেকে অব্দি যে লাইট থাকে এই লাইটটা এবং সকালবেলার যে লাইটটা, এই দুটো লাইট হচ্ছে পারফেক্ট লাইট, মানে সানসেট এবং সানরাইজ এই দুটো লাইট হচ্ছে পারফেক্ট লাইট। এই লাইটটাকে নিয়ে আমরা আরো কথা বললে অনেক বলা যেতে পারে, যেমন এটাকে ম্যাজিক লাইটও বলা হয়। এগুলো আরো অনেক বড় ব্যাপার আছে, সেগুলো আমরা পরে আলাদাভাবে জানতে পারবো। কিন্তু এই মেনটেনটা আমাদের করতে হবে ছবি তোলার সময়, যেন কোনোভাবে আমার লাইট যেন আমার ব্যাকে না চলে আসে। তাহলে কি হবে, আমি যখন ছবি তুলতে যাব সেই সময় আমার প্রোডাক্টের উপর আমার ছবি শ্যাডোটা এসে, তাহলে কি হবে, প্রোডাক্টের উপর ক্লেরিটিটা থাকবে না। এই আমাদেরকে প্রচন্ড ভাবে মেনটেন করতে হবে। এবার যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আর কিছু তাহলে বলুন, আমি উত্তর দিচ্ছি। না, ঠিক আছে, খুব সুন্দর। আমার মনে হয় যে এটা খুবই এফেক্টিভ, এই পার্টিকুলার জিনিসপত্রগুলো জানা, সেগুলো তো খুবই দরকার। মানে মোবাইল ফোন ব্যবহার করে কিভাবে ব্যবহার করতে হবে, এই বেসিক ব্যাপারগুলো তো ভীষণভাবে জানা দরকার, তার সঙ্গে আলোর ব্যবহারটা। আমার মনে হয় এটা খুবই হ্যাঁ, ওই বিশেষ করে ওই মোবাইল ফোনের ওই অপশন গুলো আর একটু জুম করে দেখাতে পারলে যখন অ্যাকচুয়াল আমাদের ওয়ার্কশপটা হবে তখন সেটা দেখাতে পারলে ওদের অনেক সুবিধে হবে। ওরা তো এই অপশন গুলো আমরাও অনেকে জানি না, কিন্তু অনেক সুবিধা হয়। খুব ভালো ছবি তোলার একটা ব্যাপার থাকে। মোবাইল ফোনে ক্যামেরাটা তো খুবই পাওয়ারফুল ক্যামেরা থাকে, তো আমরা নর্মালি খুব একটা সেটাকে প্রপারলি ইউজ করি না, কিন্তু সত্যি আপনি যেগুলো বললেন ওগুলো আছে এবং তার যে ইউজ। হ্যাঁ, সেক্ষেত্রে এখন অনেক কিছু অ্যাপসও বেরিয়েছে ক্যামেরা, সেগুলো আমরা ছোট ছোট সেগুলো ডাউনলোড করে নেওয়া যেতে পারে যদি একটু একটু ভালো মোবাইল হয়। একটা ক্যামেরাই হোক, এখন 4-5টা ক্যামেরাও বেরিয়ে গেছে মোবাইলে, কিন্তু এক ক্যামেরা হলেও তাতেও আমরা ছবি তুলতে পারি। এখন প্রচুর লেন্সও বেরিয়ে গেছে। না, কিন্তু আমরা তো প্রাথমিকভাবে যারা এমনি ছবি তুলছে তাদের চেয়ে এই বেসিক ব্যাপারটা যদি আইডিয়া থাকে তাহলে সামান্য ক্যামেরা তো অনেক বেটার ছবি তোলে। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই। প্রথম আমাদের ছবি তোলার অভ্যাসটা, আমরা যদি একটু ছবি তুলতে পারি, সেটা যদি আমাদের ভালো লেগে যায়, কথা হচ্ছে নিজের ছবিটা যদি নিজে তোলার পর যদি ভালো লেগে যায় তখন আর আমাদের কাছে কোনো প্রবলেমটাই হয় না, তখন সে আরো ছবি তুলতে আরো এক্সপার্ট হয়ে যায়। ঠিক ঠিক, থ্যাংক ইউ। অয়ন, ধন্যবাদ অয়ন। আমি এখন চলে যাব তমালের কাছে। তমাল, তুমি যদি শুরু করো। নমস্কার। প্রথমত সকলকে ধন্যবাদ যারা এখানে উপস্থিত আছেন, এবং মধুবা ম্যামকে আরো একবার ধন্যবাদ এরকম একটা সভায় আমাকে হাজির করতে, মানে ওনার জন্যই আমি এখানে বলার সুযোগ পাচ্ছি। তো আমি একটা ছোট প্রেজেন্টেশন তৈরি করেছি, সেই প্রেজেন্টেশনটার উপর থেকে যেতে যেতে আমার যা যা বলার স্টেপস গুলো আমি বলবো। আমার আগে যারা বলেছেন, মাসুম ম্যাম, উনি খুব সুন্দর করে এস্থেটিক ব্যাপারগুলো বলে দিয়েছেন, মানে অলরেডি কভার্ড ওটা। ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেটাও অয়ন স্যার বলে দিয়েছেন। আমি একটু টেকনিক্যালি সামারাইজ করব যাতে আর একটু ইজি হয় ব্যাপারটা এবং একটু সুবিধা হয়, এবং শেষে কিছু এডিটিং এর কথায় চলে আসবো। তো একটা সেকেন্ড টাইম দেবেন আমায়।
ওকে, আমরা যেটা এখন সবচেয়ে বেশি চলে বা আমরা যেটা কনজিউম করি, আমি গ্রামে থাকি বা শহরে থাকি, আমরা যেটা কনজিউম করি সেটা হচ্ছে ভিডিও। স্টিল ছবির চেয়ে ভিডিও আমরা বেশি পছন্দ করি। তো প্রথমে আমি সবার কাছে একটা বিষয় একটু বলে নিতে চাই যে আপনারা প্রত্যেকে গুণী লোক এবং সম্মানীয় ব্যক্তি, কিন্তু আমি এভাবেই আপনাদের বোঝাতে চাই কি, আমি ধরে নিচ্ছি যে আমার সঙ্গে যারা আছেন তারা একেবারেই প্রান্তিক মানুষ, তারা অতটা ভালোভাবে ইকুইপমেন্ট বা জিনিস বা খুব দামি জিনিস যেগুলো আমরা শহুরে লোকেরা কিছুটা হলেও দেখেছি, সেটা আমার কাছে থাকুক বা আমার বন্ধুর কাছে, কিন্তু গ্রামের মানুষ সেই অর্থে দেখেনি। তো কতটা সাধারণভাবে এবং সাধারণ জিনিস দিয়ে যেটা সবার কাছে থাকে ব্যাপারটাকে করে ফেলা যায়, আমি সেই দিকটাই আলোকপাত করার চেষ্টা করব। তো প্রথম স্লাইড যেটা, যে আমাদের কি দরকার যদি একটা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন তৈরি করতে হয়। তো অ্যাকচুয়ালি অনেক কিছু লাগে প্রফেশনালি তৈরি করতে গেলে, কিন্তু আজকের যে টপিক যে আমরা কতটা সহজে করতে পারি, হ্যাঁ আমাদের শুধুমাত্র একটা স্মার্টফোন হলেই সেটা কমপ্লিট করে ফেলা সম্ভব। সেটার ক্ষেত্রে অ্যান্ড্রয়েড ভার্সন হতে পারে, যে কোনো কিছু, তবে আমি এই জন্য ভার্সনটা এখানে মেনশন করিনি, আমার মাউস কার্সারটি একটু ফলো করবেন আপনারা। ভার্সন যত লেটেস্ট হয় তত ভালো, তত বেশি সফটওয়্যার সেই ফোনটি সাপোর্ট করে। আর ভার্সন যত পুরনো হবে সেটা তত একটু মানে পেছনের দিকে চলে যায়। 1.5 to 2 GHz এটা মিনিমাম একটা রিকোয়ারমেন্ট আছে কি, সফটওয়্যার, ক্যামেরা, স্টোরেজ এগুলো চলার জন্য যে মিনিমাম জিনিসটা লাগে। 2 GB অফ র্যাম, 32 GB অফ মেমোরি, এইটুকুনি যদি কারোর ফোনে থেকে থাকে সে একটা সুন্দর প্রেজেন্টেশন তৈরি করতে সক্ষম। এর সঙ্গে যেটা লাগবে, আমি মিনিমামটা বলছি, 8 মেগাপিক্সেলের ক্যামেরা। যদি তার ফোনের সামনের দিকে সেলফি ক্যামেরা হিসেবে 8 মেগাপিক্সেল থাকে এবং পেছন দিকে যদি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকে, দ্যাট ইজ মোর দ্যান এনাফ। তো আমরা যত ভিডিও দেখি, সিনেমা দেখে থাকি বা যে কোনো জিনিস, আমি যেটাতেই অভ্যস্ত হয়ে থাকি, নেটফ্লিক্স বা অ্যামাজন প্রাইম বা টিভি দেখি বা সিনেমা দেখি বা অ্যাডভার্টাইজ দেখি, সেটাই দেখবেন যদি আমরা কম্পোনেন্টে ভাগ করি যে কি কি জিনিস দেখি, তো আমরা শুনতে পাই। তো সেখানে আমি এই জন্য ভয়েস ওভার বলে একটা অপশন করেছি। আমরা আবহ মিউজিক পাই, যে আমি যদি হিরো কাউকে মারতে যায় তখন সেই রকম ধরনের মিউজিক সেখানে চলে। আমরা ছবি দেখতে পারি কোনো জিনিসের। আর মেন জিনিস যেটা ভিডিও, আমরা অডিও ভিজুয়াল প্রেজেন্টেশন যদি বানাই তো ভিডিও অবশ্যই থাকতে হবে, এবং তার সঙ্গে যেটা থাকে দেখবেন লেখা, যে কোথাকার ছবি, কিসের ছবি, কারোর নাম দেয়া হয়, কিছু জিনিস লিখে দেয়া হয় বা লাস্টে লেখা যায়। তো এই সবকটা জিনিস এখানে রয়েছে। ভয়েস ওভারের মধ্যে ডায়ালগও পড়ে যায়। ভয়েস ওভারের মধ্যে যদি কেউ কোনো ছবির বর্ণনা করে, যেমনি আমাদের যে প্যাকেজটি তৈরি করে পাঠানো হয়েছে, মাসুম ম্যাম যেটি ভিডিও করেছে, দেখবেন ওখানে মাসুম ম্যাম বর্ণনা করছে এবং তার সঙ্গে ছবিগুলো দেখানো হচ্ছে। তো সেটা ভয়েস ওভার, পেছন থেকে ওনার আওয়াজটা চলছে এবং ওপর থেকে ছবিগুলো আমরা দেখছি যাতে লোকেট করতে পারি। তো ফার্স্ট আমরা যেটাই চলে যাবো, যে ভয়েস ওভার কি করে করে। প্রফেশনালি যদি আমরা করতে চাই যে ভয়েস ওভার, তাহলে বলবো স্টুডিও লাগে, কিন্তু এই কথায় আর না গিয়ে বাড়িতে কি করে করা যায় সেটা আমরা আজকে খুঁজি। যদি আমার কাছে একটা স্মার্টফোন থাকে, আমি আমার প্রেজেন্টেশনের লাস্টে সফটওয়্যার গুলো দেখিয়ে দেবো এবং কিরকম ভাবে ইউজ করতে হয় সেটা একবার ডেমনস্ট্রেট করিয়ে দেবো, যাতে সবাই আমরা ইউজ করতে পারি। তো এবং আমি আগেই বলেছি, আমি ধরে নিচ্ছি আপনারা সবাই প্রান্তিক মানুষ, আমরা সবাই প্রান্তিক মানুষ, আমরা শিখতে চাই যে সহজ ব্যাপারটা কি করে করা যায়। তো আপনারা হয়তো জেনে থাকবেন কি করে করেন, তবু আমি একবার দেখিয়ে দেবো। তো স্মার্টফোন যদি থাকে সেটা আমার রেকর্ডারের কাজ করবে, যেটার মধ্যে আমি রেকর্ড করে ফেলতে পারি চট করে আমার আওয়াজটি। এরপর যেটা থাকে, স্মার্টফোনের মধ্যে ক্যামেরা থাকে এবং সফটওয়্যার থাকে। ক্যামেরা ইন দ্য সেন্স, আমরা যখন ভিডিও করি, আপনি দেখে থাকবেন যত ভিডিও তুলেছেন আজ পর্যন্ত সবকিছুতেই শব্দ সমেত ভিডিওটা ওঠে। তার অর্থ এটাই, যদি আপনি ভিডিও মোডে একটা ক্যামেরা আপনার সামনে রেখে দেন এবং রেকর্ডিং করে রাখেন, রেকর্ডিং চেপে দেন এবং তার সামনে কিছু কথা বলেন, তো সেই কথাটা সেই ক্যামেরায় রেকর্ড হয়ে যাবে। তো এরকম ভাবে আমরা অডিও রেকর্ড করতে পারি। এবং আমরা সফটওয়্যার, রেকর্ডিং সফটওয়্যার আছে মোবাইলে, যেখানে শুধু অডিওই রেকর্ড হয়, সেটা টিপে দিয়েও অডিও রেকর্ড করতে পারি। এরপরে যেটা দেখা যাবে সেটা হচ্ছে হেডফোন। আমি এখানে দুটো অপশন করেছি, যে মোবাইল হ্যান্ড ফ্রি এবং ব্লুটুথ হেডফোন। ব্লুটুথ হেডফোন হচ্ছে যেটা আমি এখন কথা বলছি, এটা বেসিক্যালি ওয়্যারলেস। তো আমি আপনাদের থেকে দূরে যেতে পারি, কাছে আসতে পারি, আমার বাউন্ডেশন কম। আর এমনি হেডফোন মোবাইলে তার দিয়ে যেরকম আমরা গান শুনি সেটাই।
আমি হেডফোনের কথাটা কেন উল্লেখ করেছি, যে মোবাইল যখন আমরা কথা বলি তখন কখনো আমি কানে ধরি, কখনো যদি আমি রেকর্ডিং এর ক্ষেত্রে বলি তাহলে নিশ্চয়ই আমার মুখের সামনে ধরবো, অথবা আমি টেবিলে রেখে কথা বলবো। হতে পারে আমার থেকে আমার মোবাইলের ডিস্টেন্স কন্টিনিউয়াসলি বাড়ছে এবং কমছে, তার ফলে সরি সন্তোষ কথাটা বন্ধ করো, মাইকটা অফ করো। ওকে, আমরা যেটি ছিলাম, তো যদি আমরা হ্যান্ড ফ্রি ইউজ করি, সবাই দেখবেন যে হ্যান্ড ফ্রিতে যেখান থেকে আমরা কল রিসিভ করি এবং কল কেটে দিই সেই জায়গায় একটা মাইক্রোফোন দেওয়া থাকে এবং সেই লেন্সটা ফিক্স হয়। আমার কানে যদি হেডফোন থাকে সেখান থেকে একটা পারফেক্ট লেন্সে ওই হ্যান্ড ফ্রিটা ঝুলতে থাকে, মানে আমি যা কথা বলবো সেটা কখনো বাড়বেও না কমবেও না। আমি যদি মুখ এদিক করাই তাহলেও আমার আওয়াজটা সমান আসবে, আমি যদি মুখ সামনের দিকে করি তাহলেও সমান আসবে। যে ক্ষেত্রে যদি মোবাইল আমি টেবিলে রেখে রেকর্ড করি তাহলে কিন্তু সেটা হতে পারে কি বাড়বে কমবে আমার আওয়াজটা। লাস্ট এবং খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, সেটা হচ্ছে রেকর্ডিং এনভায়রনমেন্ট। আমি কোথায় রেকর্ড করছি। যদি আমি বাজারে বসে রেকর্ড করি তাহলে আমার আওয়াজ তার সঙ্গে মাছের কত দাম, মাংসের কত দাম, সবজির কত দাম সবটা সমেত রেকর্ড হবে। আমি যদি কোনো কারখানায় বসে করি তাহলে সেই কারখানার প্রোডাকশনের সাউন্ড প্লাস আমার আওয়াজ রেকর্ড হবে। কিন্তু আমার যদি স্টোরির নেট সেটা না থাকে, কি আমি যেটা দর্শককে প্রেজেন্ট করতে চাই সেখানে যদি সেরকম আবহের প্রয়োজন না থাকে, তাহলে মনে রাখতে হবে আমাকে একটা সাইলেন্ট জোনে রেকর্ড করতে হবে। যে সাইলেন্ট জোনটা আবারও বলছি স্টুডিও না হয়ে আমার বাড়িও হতে পারে। এই মুহূর্তে আপনারা যে ছবিটা দেখতে পাচ্ছেন এটা আমি ইন্টারনেট থেকে ডাউনলোড করেছি এটি বোঝানোর জন্য যে দেখুন এটা একটা রুম। তো এরকম আমাদের বাড়িতে প্রত্যেকেরই রুম থাকে। রুমটা দেখানোর উদ্দেশ্য একটা, যে একদম ফাঁকা রুম হলেও অসুবিধা। আমি একটু উদাহরণ দিই, যদি আমি বাথরুমে যাই এবং গান গাই আমার নিজের গলাটা একটু সুন্দর লাগে অনেক সময় আমার, তার কারণ হচ্ছে বাথরুমটা এমটি হয় এবং আমার আওয়াজটা রিপিটেডলি আমার কাছে ফিরে আসে, যেটাকে বলা হয় রিভার্ব। তো আমি ফার্নিচার সমেত রুম রেকমেন্ড করছি এই কারণে, যদি আমার ঘরে খাট থাকে, পিলো থাকে, লেপ তোষক থাকে, দেয়ালে অনেক জিনিস থাকে, ভর্তি হয়, তো সেই ঘরে দেখবেন ইকো হওয়ার চান্স কম। উদাহরণস্বরূপ ধরে নেবেন আপনারা প্রত্যেকেই কখনো না কখনো বাড়ি রং করিয়েছেন। যখন আপনার রুমটি একদম ফাঁকা হয়ে যায়, আপনি যখন সেই রুমে কথা বলেন সেই রুমে দেখবেন একটা হলো এফেক্ট পাওয়া যায়। তার অর্থ আপনার যে অরিজিনাল ভয়েস সেটার মধ্যে কালার অ্যাড হয়ে যায়। তো যদি আমরা আমাদের আসবাবপত্র সমেত ঘিঞ্জি রুমকে জানলা দরজা বন্ধ করে নিই এবং রাত্রেবেলা যখন বাইরের শোরগোল থাকে না, ফ্যানটা অফ করে যদি কিছু শব্দ রেকর্ড করি, যদি কিছু কথা রেকর্ড করি, যদি আমার মোবাইলের দিকে তাকিয়ে আমি ধারাভাষ্য দিই, তাহলে আমার মনে হয় ঘরেই ব্যাপারটা করে নেওয়া সম্ভব। নেক্সট যে ব্যাপারটা আছে মিউজিক। এখানে দুটো কথা বলে নেওয়ার আছে। মিউজিক এমন একটা জিনিস যেটা যে কোনো ভিডিওর প্রতি আপনাকে আকৃষ্ট করতে অনেকটা সাহায্য করে। অন্তত পক্ষে 50% তো এর ভূমিকা থাকেই। যে কোনো জিনিস আপনার যদি ভালো লেগে থাকে কোনো ছবি, জানবেন ওর পেছনে যে মিউজিকটা ছিল বা ওর সঙ্গে যে সাউন্ড এফেক্ট গুলো ইউজ হয়েছে সেটা তার জন্য দায়ী হচ্ছে ওই জিনিসগুলো। তো মিউজিক যদিও ইউজ করতে হয়, তো সেটা তৈরি করতে গেলে খুব খরচা সাপেক্ষ, খুব অনেক জানতে হয়, বাজাতে জানতে হয়, কঠিন ব্যাপার। তো ফ্রিলি কি করে আমরা যেটা ইউজ করতে পারি আমি সেটাই দেখাতে চাই। অ্যাকচুয়ালি দেখাতে চাই না, আমি কিছু রাস্তা বলে দিতে চাই সবাইকে, যে অ্যাকচুয়ালি মিউজিক যদি আমরা কারো নিয়ে নিই, আমি সোনু নিগমের একটা গান নিয়ে নিলাম, আমি একটা পিঙ্ক ফ্লয়েডের গান নিয়ে নিলাম এবং সেটা আপলোড করলাম, তো দুদিন পর কিন্তু পিঙ্ক ফ্লয়েড বিএমডি ক্রিশ্চান্ড থেকে আমার নামে কেস আসতে পারে। আমি যদি একটা HMV সারেগামার গানকে আছে বা মিউজিক কপি করে নিই বা সিনেমার মিউজিককে, তো মেবি ওই সিনেমা কোম্পানি আমার এগেন্সটে কেস করতে পারে। তো আমি পারি না যাত্রার মিউজিক যে কোনো জায়গায় ইউজ করে নিতে আবহ সঙ্গীত হিসেবে। তো আমি যেটা এখানে করছি যে এই মিউজিকটা খোঁজা আপনার কি ধরনের ভিডিও তৈরি হচ্ছে তার উপর ডিপেন্ড করে যে আপনি কি মিউজিক চাইবেন। যে আপনার ভিডিওর সঙ্গে আমি দেখবেন ওখানে একটা শিব কুমার শর্মার সন্তুর ইউজ করেছি, যে ভিডিওটা আমরা বানিয়েছিলাম, মধুপা ম্যাম পাঠিয়েছেন। সেই ভিডিওটাতে আমরা মধুপা ম্যামেরই একটা আইডিয়া নিয়ে যে কি ভালো হতে পারে, ম্যাম এগুলো আমাদের সবসময় গাইড করেন যে কোন জিনিসটা ভালো হতে পারে, কেমন ভাবে ভিডিও চুজ করা উচিত, ছবি চুজ করা উচিত। তো ওই আইডিয়াগুলো নিয়ে আমরা শিব কুমার শর্মার একটা সন্তুর ইউজ করেছি। আর দেখবেন শুরুতে একটা মিউজিক ইউজ করেছি একটু পেপি টাইপ, সেটাও আমি একটু পরে বলবো কেন দু রকম মিউজিক ইউজ করা হয়েছে। তো
এই মিউজিক খুঁজে বার করাটা খুব কঠিন। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছু ওয়েবসাইটের নাম এখানে উল্লেখ করেছি, যেটা আমি যখন আর্টিস্টদেরকে বোঝাবো তখনও ওনাদেরকে বলে দেবো এই ওয়েবসাইট গুলো যদি আমরা গিয়ে থাকি এবং ফ্রিতে ওরা মিউজিক ডাউনলোড করতে দেয়, যে মিউজিকটা আমি ইউজ করতে পারি আমার ভিডিওর ক্ষেত্রে, আমি সেটা আমার ভিডিওর সঙ্গে আবহ সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড মিউজিক যে কোনো ভাবে আমি ওটাকে ইউজ করতে পারি, আমার এগেনস্টে কোনো কেস বা আমার কাছে কোনো ক্লেম আসবে না। নেক্সট হচ্ছে যে আমার ভিডিওর জন্য পারফেক্ট মিউজিক আমি কি করে বাজবো। যেমনি একটু আগে বললাম আমি সন্তুর ইউজ করেছি শিব কুমার শর্মার, কিন্তু এটা যদি আমি আপলোড করে দিই তাহলে কিন্তু এইচএমভি থেকে আমার নামে চিঠি আসবে যে আমি এই মিউজিকটা কেন ইউজ করেছি, আমি সেটা ইউজ করতে পারি না, কারণ ওটা কপিরাইট এইচএমভির হাতে। তো এখানে এই ফ্রি ওয়েবসাইট গুলোতে গিয়ে আমি এইভাবে জিনিসগুলো সার্চ করতে পারি। দেখুন অ্যাডজেক্টিভ ভাবে আমি সার্চ করতে পারি যে আমার রিল্যাক্সিং মিউজিক লাগবে, রোমান্টিক মিউজিক লাগবে, ইন্সপায়ারিং মিউজিক লাগবে, আমার রেইনি সিজন, আমি অনেক কিছু লিখতে পারি। ইমোশনস দিয়ে হতে পারে হ্যাপি, স্যাড, চেয়ারফুল, মানে এরকম আপনি দেখতে পাচ্ছেন যারা স্ক্রিনে ইনস্ট্রাকশন গুলো রয়েছে ওইভাবে আমি যেটা এক্সাম্পল দিয়েছি এরকম আপনারা নিজেদের প্রয়োজন হিসেবে জুড়ে নেবেন যে কি সার্চ করবেন, সেই মতো আপনারা রেজাল্ট পেয়ে যাবেন। এবং সেটাকে শুনলে আপনার নিজেরই মনে হবে যে আমার যে প্রোডাক্ট, আমি যদি একটা শিল্পকর্ম করে থাকি সেটার সঙ্গে কোন আওয়াজটা সবচেয়ে বেশি সেটাকে কমপ্লিমেন্ট করবে। থিম হিসেবে যদি হয় ব্যাকগ্রাউন্ড থিম, রিল্যাক্সেশন থিম, হরর থিম, তো আমার প্রোডাক্টকে কোনটা কমপ্লিমেন্ট করবে আমাকে সেটা দেখতে হবে এবং ডাউনলোড করতে হবে। মোস্ট অফ দ্য কেসেস এই ওয়েবসাইট গুলো কি চাইবে আপনার থেকে যে একটা ক্রেডিট, আপনার ভিডিও শেষে জাস্ট তাকে একবার লিখে দিন যে সৌজন্যে এই ওপরে যে নামগুলি একটু আগে দেখেছেন তারা জাস্ট একটা সৌজন্য তাদেরকে জানিয়ে দিলেই তারা হ্যাপি, তারা আপনার থেকে কোনো পয়সা চাইবে না। তো আমার মনে হয় এটা একটা ভালো অপশন হতে পারে সবার ক্ষেত্রে, কি ফ্রিতে মিউজিক কি করে ইউজ করতে পারেন তারা, তার এটা একটা খোঁজ। নেক্সট হচ্ছে ফটো। আমার সহকর্মী অয়ন স্যার একটু আগে খুব ডিটেলসে নিজের ক্যামেরা অন করে খুব ভালোভাবে বলেছে, যদিও সেটা আমরা কিছু কিছু ক্ষেত্রে পরিষ্কার শুনতে পাইনি কারণ ব্যান্ডউইথ ইস্যু ছিল। তো আমিও মেনলি আমি ফটোগ্রাফার নই, বাট আমি একটু সামারাইজ করতে চাই টেকনিক্যাল দিকটা, সেইটা আমি একটু কয়েকটা পয়েন্ট তৈরি করেছি, আমি একটু আপনাদের বলে দিই। দেখুন রুল অফ থার্ড একটু আগেই অয়ন চক্রবর্তী বুঝিয়েছে এবং আমি আমার প্রেজেন্টেশনের শেষে ক্যামেরা অন করে গ্রিড লাইন দেখিয়ে দেবো, গ্রিড লাইন কেরম দেখতে হয়। তো এবং সেই গ্রিড লাইন যদি মানে রুল অফ থার্ডের কিছু নিয়ম আছে, সেই নিয়মগুলো একটু পড়লে বা একটু ভিডিও দেখলে বোঝা যায়। যেমন দেখুন এই মুহূর্তে যে আমাকে দেখছেন, আমি কিন্তু ছবির এক সাইডে আছি, আমি একদম সেন্টারে নেই, আমি একদম এখানে থাকতে পারি কিন্তু আমি এখানে আছি। আমার মাথা দেখুন কেটে যাচ্ছে না, এরকম হতেই পারে কি আমি ক্যামেরার এতটা সামনে চলে এলাম আপনার সঙ্গে কথা বলার জন্য যাতে আপনাকে ভালো করে দেখতে পারি, তো আমার মাথা কপাল অব্দি কেটে গেলে সেটা ভালো ছবি না। তো আমার এই যে এই এখন মাথার উপরে একটুখানি জায়গা, আমি একটা সাইডে আছি, তো এইগুলো রুল অফ থার্ডের কিছু অংশ আমি লাস্টে একবার বলে দেবো নিশ্চয়ই। এরপর আসছে ব্যাকগ্রাউন্ড সিলেকশন, যে আমাকে যখন দেখছেন আমি হচ্ছি সাবজেক্ট, তো যদি প্রোডাক্ট হয়, যদি আমি কিছু শাড়ি বানাই, শাড়িটা হচ্ছে সাবজেক্ট, কিন্তু মাসুম ম্যাম যেটা খুব ভালো করে বুঝিয়েছেন যে একটা সাধারণ জিনিস অনেক বেশি এফেক্ট ফেলতে পারে ওই শাড়িটার উপর, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। আমি ব্যাকগ্রাউন্ড কি করে সিলেক্ট করবো, আমি অত এস্থেটিক্যাল দিকে যাবো না কারণ আমি অতটা জানি না। আমি যেটা জানি সেটা হচ্ছে যে প্লেন ব্যাকগ্রাউন্ড অনেক বেশি ইউজফুল হয় খুব ভ্যারিয়েবল ব্যাকগ্রাউন্ডের চেয়ে। আমি উদাহরণস্বরূপ বলছি, আমি যদি তাজমহলের সামনে দাঁড়িয়ে আমার ছবি তুলি, আপনারা তাজমহলটাকে দেখবেন, আমাকে দেখবেন না। কিন্তু যদি আমি একটা ধরে নিন একটা গুল্ম প্রকৃতির গাছ যেটা সবুজ পাতা ভর্তি ঝাঁকড়া, তার থেকে একটু দূরে দাঁড়িয়ে আমার একটা ছবি তুললাম, তখন কিন্তু আপনি গাছটাকে বুঝতেই পারবেন না, একটা ব্যাকগ্রাউন্ডের কাজ করবে গ্রিন, এবং তার সামনে মানুষ হিসেবে আমি দাঁড়িয়ে থাকতে আপনি আমার মুখের দিকেই তাকাবেন। তো সেই কারণে যে খুব একটা প্লেন টেক্সচার ব্যাকগ্রাউন্ড হওয়া উচিত প্রোডাক্ট হাইলাইটের জন্য। যদি ব্যাকগ্রাউন্ড খুব বেশি জমকালো হয় তাহলে ব্যাকগ্রাউন্ডটা লোকের চোখে বেশি পড়বে, আপনার প্রোডাক্টটা কম পড়বে। সেটা মানুষের ক্ষেত্রেও, আমার ছবিও যদি ওঠে, আমার পেছনে যদি প্রচুর অ্যাক্টিভিটিস থাকে তো আমাকে না দেখে আপনারা পেছনটাই দেখবেন। এরপরে হচ্ছে ক্লোজ আপ, যে
আমার যেটা সাবজেক্ট, আমার দেখুন এই এখন যতটা স্ক্রিন জুড়ে আপনারা দেখতে পাচ্ছেন পুরোটা যে আমার প্রেজেন্টেশনটা, তো আমাকে চেষ্টা করতে হবে যদি আমি কোনো প্রোগ্রাম কোনো প্রোডাক্টকে বিপণনে নিয়ে যেতে চাই, তাহলে আমার এই স্ক্রিন এরিয়াটা হচ্ছে আমার ইউটিলাইজেশন এরিয়া, যেটাকে আমি ম্যাক্সিমাম আমার প্রোডাক্টের পেছনে ইউটিলাইজ করবো। যাতে কেন না রাখবেন, ক্লোজ শট সবসময় মানুষের মনে বেশি প্রভাব ফেলে। আমি যত ক্লোজ দেখাবো আপনি তত ভালো বুঝতে পারবেন, আপনার তত ভালো অভিজ্ঞতা তৈরি হবে আমার জিনিসটার প্রতি, মানে আকৃষ্ট হবেন আপনি। তো সেখানে ক্লোজ আপ মানে আমি আমার স্ক্রিনের ম্যাক্সিমামটা ফিল আপ করার চেষ্টা করব ওই ছবিটা দিয়ে, মানে ওই প্রোডাক্টটা দিয়ে, বস্তুটা দিয়ে। ফোকাস এগেন ইম্পর্টেন্ট, একটু আগে অনসার খুব ভালো করে ভেঙে বলে দিয়েছে। জাস্ট আমি একটু বলে এক লাইনই বলছি, সেটা হচ্ছে আপনার ছবি চকচকে বানাতে সাহায্য করবে ফোকাস। যদি ডিফোকাস থাকে তাহলে যেরকম চশমার কাজ ঘষে গেলে ঝাপসা দেখতে পাই আমরা, সেরকম হয়ে যাবে। তো ফোকাস ইজ ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ন্যাচারাল লাইট। যেহেতু আমি ধরে নিচ্ছি কি এরকম ঘরে বসে বা প্রান্তিক একজন আর্টিস্ট ছবি তুলবেন, নিশ্চয়ই তার কাছে স্টুডিও সেট বড় বড় লাইট, প্রচুর ওয়াটেজের লাইট থাকবে না। তো সেই জন্য এখানে আমি প্রেফার করব ন্যাচারাল লাইট। ন্যাচারাল লাইট একটু আগে অনসার বলেছে, তবু আমি বলছি যে এটা মর্নিং আর ইভিনিং। অ্যাকচুয়ালি মর্নিং ইভিনিং না, মানে এইটা হচ্ছে সকালের একটু পর, মানে 8টা থেকে 11টা এরকম। আর বিকালে যে পড়ন্ত রোদ হয় সেই সময় একটা ছবি তুলে দেখবেন যে কি সুন্দর লাগবে নিজের চেহারাটা, অদ্ভুত একটা কালার আছে। মাফ করবেন আমি যদি বেশি মানে নিজের চেহারা সুন্দর লাগবে এরকম কিছু বলে থাকি। যাই হোক, ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটের ক্ষেত্রে ফ্ল্যাশ লাইট হচ্ছে যে আমরা যদি মোবাইলেই ইউজ করি, কথা যেহেতু মোবাইল নিয়ে হচ্ছে, আমাদের জানতে হবে আমাদের মোবাইলের আলো কিন্তু 4 থেকে 5 ফুট দূর অব্দি যায়। আমরা যদি কোনো বড় অবজেক্টকে ধরতে চাই বা বড় সাবজেক্ট যদি একটু বড় হয় এবং আমি যদি একটু দূর থেকে ছবি তুলতে চাই, তো আমার ফ্ল্যাশের এফেক্ট আমার সাবজেক্টে যাবে না। তো খুব সামনে থেকে ছবি তোলার ক্ষেত্রে একমাত্র মোবাইলের ফ্ল্যাশ ইউজ করা যেতে পারে। ওরিয়েন্টেশন হচ্ছে একটু আগে বলা হয়ে গেছে, তবু আমি বলছি যে প্রোডাক্টের ক্ষেত্রে দুরকম ভাবে ছবি তোলাই বাঞ্ছনীয়। একটা হচ্ছে যেরকম আমরা হরাইজন্টালি দেখতে পাচ্ছি, মানে ডান দিক বা দিকে ছবিটা বেশি চওড়া থাকবে, যেরকম আমাদের চোখের ওরিয়েন্টেশন যে একটা চোখ ডান দিকে একটা চোখ বাঁ দিকে থাকে, তাই আমরা এরকম ওয়াইড ছড়িয়ে ছবি দেখতে পাই। তার সঙ্গে সঙ্গে উল্টো লম্বালম্বি, যেরকম সবাই মোবাইলে ছবি তোলে, তো সেরকম দু রকমের ছবি প্রোডাক্টের তোলা উচিত। আর স্টেডি ক্লিক হচ্ছে যে আপনাদের মনে রাখতে হবে যে ক্যামেরা শক্ত হাতে ধরবেন, অনসার একটু আগে দেখিয়ে দিয়েছে, দম বন্ধ করে থাকতে হবে ক্লিক করার সময়। জাস্ট এই কটা পয়েন্ট মনে রাখলে আমরা আশা করি খুব ভালো ছবি তুলে নিতে পারবো বাড়িতে বা বাড়ির নিজের উঠোনে, বা আমার গ্রামের কাছে যদি কিছু থাকে, কোনো বাগান বা কোনো নদীর ধার, সেখানে খুব সুন্দর ফটোগ্রাফি করে নেওয়া যায় দিনের বেলা। নেক্সট হচ্ছে কালার। আমরা যে জিনিসের ছবি তুলবো, আমি ধরে নিচ্ছি এটা আমি আর্টিস্টদের জন্য পিচ করছি, তো তার যদি ধরে নিন সে পাঞ্জাবি তৈরি করে কাঁথা স্টিচওয়ালা, তো সে তো 10টা পাঞ্জাবি একসঙ্গে দেখাবে না, সেটা কি দোকানে গিয়ে শাড়ি দেখার মতো হয়ে যাবে। সে একটাই পাঞ্জাবি দর্শকের সামনে তুলে ধরবে যাতে টাইমটা কম হয়, কারণ আমাদের কারোর হাতে কিন্তু সময় নেই। যদি আমার ভিডিও 10 মিনিটের হয় কেউ দেখবে না, ছোট করতে হবে। তো সে যেন সঠিক কালার বাছে, যে কালারটা একবারে মানুষকে আকৃষ্ট করতে পারে। এবার এখানে কন্ট্রোভার্সি থাকতে পারে কি, আমি যে কালারটাকে ভালো মনে করি সেটা আরেকজনের নাও হতে পারে, তবু দেখবেন কিছু কমন কালার এরকম আছে যেটা আমরা দেখলে খুব পছন্দ করি, যে হ্যাঁ বা এটা তো সুন্দর, হয়তো ওইটাই অন্য কালারের জামা হলে আমার পছন্দ হবে না। তো আমি এখানে তিনটে জাস্ট বোঝানোর 3 রকম কালার রেখেছি। দেখবেন এখনই আমাদের মধ্যে সবাই যদি একটু ভেবে দেখি যে কোনো একটা কালারকে আমরা চুজ করে নিতে পারি, তো ওই যেটা আমার ভালো লাগে আমি সেই কালারটা নিয়েই আমার ছবিটা বানাবো, মানে সেই কালারের প্রোডাক্টটা নিয়ে বানাবো, অন্য কালারটাকে বাদ দিয়ে দেবো। আর এই ব্যাপারটা মাসুম ম্যাম একটু আগে বলে দিয়েছেন, আমার বলার কিছুই নেই। সেটা হচ্ছে প্লেসমেন্ট। আমি কি করে আমার জিনিসগুলো, আমি যদি একাধিক জিনিস দেখাতে চাই একসঙ্গে, তাহলে কি করে সাজাবো। নিশ্চয়ই সেটাকে ঘাড়ের ওপর ঘাড়ে বা পাশাপাশি রাখবো না, একটা হাইট দিতে হয়, একটু আগে পিছে করতে হয়, যে ব্যাপারগুলো খুব সুন্দর করে একটু আগে মাসুম ম্যাম বুঝিয়ে দিয়েছেন। জাস্ট সেটাই এখানে রয়েছে। যেটা মেন ইনগ্রেডিয়েন্ট এই প্রেজেন্টেশন রান্না করতে যেটা লাগে সবচেয়ে উপযোগী জিনিস, সেটা হচ্ছে ভিডিও। তো ভিডিও আনসার বলে দিয়েছে, আমি শুধু কয়েকটা পয়েন্ট যেটা আমি নিজে এখানে পয়েন্টগুলো লিখেছি, সেটা হচ্ছে যে আমার ক্ষেত্রে আমি একটা থার্ড পার্টি সফটওয়্যার ইউজ করি, যে সফটওয়্যারটা আমাকে খুব হেল্প করে। আমি এই প্রেজেন্টেশনের লাস্টে আপনাদেরকে সেই সফটওয়্যারটা দেখিয়ে দিচ্ছি।
16:9 ওয়াইড স্ক্রিন, এটা কিছুই না, যেরকম আমরা মোবাইলটাকে শুইয়ে রাখলে যেরকম, মানে আমাকে যেভাবে এখন আপনারা দেখতে পাচ্ছেন ডান দিকে বাদিকে বেশি চওড়া থাকবে, বা আমাদের বাড়িতে যে এলসিডি বা প্লাজমা টিভি বা এলইডি টিভি আছে সেটা যে ওরিয়েন্টেশনে থাকে চওড়া ভাবে, তো এই রেশিওটাকে বলা হয় 16:9। তার কারণ এখানে ম্যাক্সিমাম স্পেস ইউজ করা যায়, আমি অনেকটা জায়গা ইউজ করতে পারি আমার প্রোডাক্টটাকে দেখানোর জন্য, তো ডান দিক বাদিক অনেকটা এক্সট্রা স্পেস পাওয়া যায়, সেইভাবে শুট করবে। স্টেডি শুট তার পরের অপশন, সেখানে ওই হাতে সাপোর্ট রাখতে হবে, দম বন্ধ করে রাখতে হবে, যখন আমি ক্যামেরা তুলবো, আমরা যখন শ্বাস নিই একটু হলেও, তো এইটুকুনির মধ্যে আমি অল্প একটু কাঁপছি, তো আমার ছবিতে কিন্তু সেই কাঁপনের রিফ্লেকশন আসবে যদি আমি ভিডিও করি, কারণ আমি এই যে নড়ছি আমার ক্যামেরাটাও আমার সঙ্গে নড়বে। তো চেষ্টা করতে হবে আমরা যাতে দম বন্ধ করে ছবি তুলতে পারি আর হাত স্টেডি রাখতে পারি, দরকার হয় কোনো চেয়ারের হ্যান্ডেলে, কোনো টেবিলের ওপর নিজের কোনোই বা নিজের হাতের একটু সাপোর্ট রেখে নেওয়া, যাতে আমার ছবিটা ভালো আসে। আননেসেসারি জুম আর প্যান, জুম হচ্ছে যে এই আমি আপনার কাছে চলে আসলাম, আপনার থেকে দূরে চলে গেলাম, আর প্যান হচ্ছে আমার ক্যামেরাটা এরকম ডানদিকে ঘুরে এরকম, এই জুম প্যান যদি প্রয়োজন না থাকে তাহলে আমি করবো না। আমি আপনাকে উদাহরণস্বরূপ বলতে পারি, যখন খেলার মাঠে ফুটবল খেলা হয় তখন ক্যামেরাকে ফুটবলকে ফলো করতে হয়, তো তখন ক্যামেরাটা প্যান করছে, সেটার একটা মানে হয় যে ক্যামেরা যার পায়ে বল আছে সেখানে যাবে, আস্তে আস্তে প্যান হতে হতে। কিন্তু যদি আমি খেলা না করি, আমি যদি কোনো অ্যাকশন শট এরকম না থাকে কি আমার হিরো চলে যাচ্ছে, তাহলে যেন আমার ক্যামেরা স্টেবল থাকে, আমি যেন অকারণে জুম ডানদিক করলাম বাদিক করলাম, আমার প্রোডাক্টের উপরে ছট করে চলে গেলাম ভিডিও নিয়ে, আবার দূরে চলে গেলাম, এই জিনিসগুলো কিন্তু আপনার অডিয়েন্সকে আপনার থেকে দূরে সরিয়ে দেবে, কখনোই কাছে আসতে দেবে না, কারণ ডিস্ট্রাকশন আছে এতে। এগেন এক্সপোজার অ্যাডজাস্টমেন্ট মোবাইলের ক্ষেত্রে খুব সহজ, স্ক্রিনে একটা ক্লিক করলে হয়ে যায়, এটা আমি লাস্টে একবার ডেমনস্ট্রেট করিয়ে দেবো। আর ন্যাচারাল লাইট, সেটা হচ্ছে যে আউটডোরে যদি আমরা শুট করি তাহলে আর্লি আর লেট ডে, এই দুভাবে, যে সকাল দিকে আর পড়ন্ত বেলায়, এই দুভাবে যদি আমরা শুট করি তাহলে খুব সুন্দর আলোয় শুট করতে পারবো। আর ইনডোর শুট যদি আমরা করি, যে এখানে দেখুন আমি একটা ইয়ে করেছি যে অ্যাডিং লাইট ইজ আইডিয়াল, অ্যাভয়েড ওভারহেড লাইট, একটু আগে আমার স্যার বলেওছে যে মাথার উপর থেকে যদি আমরা আলো মারি, যদি আমার ভেবে নিন আমার মাথার উপর একটা বড় আলো জ্বলছে, তো সবচেয়ে বড় পকেট তৈরি হবে, আমার চোখটা এরকম কোলটা কালো হয়ে যাবে এবং আমার থুতনির নিচটা গলা অবধি একটা ডার্ক জায়গা তৈরি হবে, তো আপনারা যখন আমাকে দেখবেন অনেকটা ভূত মনে হতে পারে, তো লাইটটা যদি সামনে থেকে আসে সেটা বেটার হয়। ইনডোরের ক্ষেত্রে একটু খরচা সাপেক্ষ এবং ওই প্রিপারেশন লাগে সামনে থেকে লাইট মারতে, তো সেটা যদি কেউ আর্টিস্ট করতে চায় অ্যাভয়েড করে যদি বাইরে করে খুব ভালো হয় কাজটা, বা দিনের বেলা জানলা খুলে করলেও কাজটা একই রকম হতে পারে। আর যে সাউন্ড ক্যাপচারটা খুব ইম্পর্টেন্ট, যদি আমি মোবাইলে ধারাভাষ্য দিই, যে মোবাইলের সামনে দাঁড়িয়ে আমরা যেরকম প্রেজেন্টেশনটায় যেটা মাসুম ম্যামকে দেখেছি যে উনি সোফায় বসে দুটি কথা বলছেন, সেখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট যেন অডিওটা খুব সুন্দর করে আসে। তো এটা দেখতে হবে যে নয়েজি প্লেসে বা বাড়িতে পাখি ডাকছে বা বাইরে থেকে একটা বাইক যাচ্ছে, সেরকম অবস্থায় যদি আমরা শুট করি তাহলে কিন্তু মনে রাখবেন আমার আওয়াজ প্লাস ওই বাইকের আওয়াজ, অথবা আমার আওয়াজ প্লাস ওই পাখির আওয়াজ মিশে যাবে, যেটাকে কখনোই আলাদা করা সম্ভব হবে না। এই ব্যাপারটা অলরেডি বলে দিয়েছে মাসুম ম্যাম, শুধু আমি ওইটুকুনি বলে রেখেছি যে ক্যামেরার সামনে আসতে গেলে যেমনি আমরা কারো সামনে নিজেকে নিয়ে যেতে গেলে একটু প্রিপারেশন নিই না, একটু চুলটা আসতে নিই, একটু ড্রেসটা সুন্দর করে পরি, তো আমি যদি নিজের প্রোডাক্টকে লোকের সামনে লোকের দরবারে নিয়ে যেতে চাই, আমার এইটুকুনি নেসেসারি যে আমাকে নিজেকে একটু সুন্দর হয়ে ক্যামেরার সামনে আসতে হবে প্রোডাক্টের কথা বলার জন্য, যে আমি একটু সেজে নেব, একটু আমার মুখে যেন ঘাম না থাকে সেটা মুছে নেওয়া বা পাফ করে নেওয়া, হ্যাঁ একটু সুন্দর করে ড্রেস আপ করা, যদি মানে ওই রকম ড্রেস হয় যে ধরুন আমি কোনো ফোক আইটেম নিয়ে বলছি, মাটির সরা পরা, এবং আমি একটু ওই ধরনেরই একটু বাউল রঙের জামা কাপড় পরতে পারি, তাহলে কিন্তু আপনার ড্রেসটা আপনার কাজকে কমপ্লিমেন্ট করে অনেক সময়, সেটার ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে। যদি না থাকে তাহলে সিম্পল জামা সুন্দর করে পরে, জামা কাপড় মেয়েদের ক্ষেত্রে শাড়ি বা চুড়িদার যাই তারা পড়ুক, সেটা সুন্দর করে ড্রেসটা হতে হবে, চুলটা সুন্দর করে নিতে হবে, এবং তার সঙ্গে ইম্পর্টেন্ট ব্যাকগ্রাউন্ড, যে আমি যে বিষয় নিয়ে কথা বলছি যদি আমার সেই ধরনের একটা আবহ থাকে পেছনে, তাহলে আপনাদের বা আমার দর্শকদের বুঝতে অনেকটা হেল্প হয়। তো এই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটা ইম্পর্টেন্ট, যে আমি যেটা নিয়ে কথা বলছি আমার পেছনে যদি অন্য জিনিস থাকে তাহলে সেটা অডিয়েন্সকে ডিস্ট্র্যাক্ট করবে। নেক্সট চলে আসবো, আমি আর 5 মিনিট নেবো ভিডিও। তো ভিডিও এডিটিং
মানে অ্যাকচুয়ালি খুব অল্প সময় এটা বোঝানো খুব কঠিন, কিন্তু আমি আজকে বোঝাতে চাই না, আপনাদের কিছু পদ্ধতিগত দিক বলে দেবো, যে দিকটার পর আপনাদের কাছে ভিডিও এডিটিং কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আপনারা একটা এডিটিং মোবাইলে যদি অ্যাপ লোড করে নেন, করতে পারবেন, মানে আপনার প্রেজেন্টেশন আপনি তৈরি করতে পারবেন। সেই কতগুলো রাস্তা আমি বলে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি আমরা যাদের ট্রেনিং করবো তাদের মধ্যে কিছু লোকের বাড়িতে কম্পিউটার থাকলেও থাকতে পারে, কষ্ট করে অনেকে চেনে, কারণ এখন অনেকটা যুগ পেরিয়ে গেছে, এখন কম্পিউটার মানে ওরকম জিনিস না, খুব প্রয়োজনীয় জিনিসের মধ্যেই পড়ে। তো আমি ধরে নিচ্ছি কিছু লোকের থাকবে, কিছু লোক নেই, তো আমি দুভাবেই জিনিসটা প্রস্তুত করে নিয়েছি। তো দেখুন এগেন আবার আমি এখানে সবকিছু ওই প্রথম দিকে যে ছবিটা দেখিয়েছিলাম সেটাই আছে, যে এই ভয়েস ওভার, এই মিউজিক, এতক্ষণ যেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম যে কি করে করবো, তো এই সবকটা জিনিসের কম্পাইলেশন, সবকটা জিনিসকে জুড়ে এক করে দেওয়া এবং কি বাদ যাবে তার থেকে, কি ফেলতে হবে, এই কাজটা করি আমরা, সেটা কি মেনলি মূলত এডিটিং বলা হয়। তো সেখানে ভিডিও থাকে, ছবি থাকে, মিউজিক থাকে, ভয়েস ওভার থাকে, কার ছবি দেখে তার নাম লেখা যায়। তো এই কাজটা যে মধ্যে করি সেটাকে এডিটিং বলে। তো কিছু সফটওয়্যার আছে যে সফটওয়্যার আপনার এই কাজটাকে সম্পূর্ণভাবে হেল্প করে দেবে। সেই সফটওয়্যারের মাধ্যমে আপনি এই যে করতে চান, যে কি ফেলতে চান, কোন পোর্শনটা রাখতে চান, কোন মিউজিকটা আপনি জুড়তে চান, আপনার পছন্দের মিউজিক আপনার বা পছন্দের প্রোডাক্টের সঙ্গে কোনটা যাবে, তো এই যে আপনার কাজকে হেল্প করে দেবে হচ্ছে সফটওয়্যার। আমি একটা এডিটিং ওয়ার্কফ্লো খুব সহজে, এর থেকে সহজে আমার মনে হয় না আমি বুঝতে পারবো, তাই আমি জাস্ট 3 ধাপে ভাগ করেছি। সেটা হচ্ছে 3 পার্ট। একদম বাঁ দিক থেকে আপনারা খেয়াল করবেন ইম্পোর্ট, মধ্যখানে প্রসেসিং, একদম ডান দিকে আছে এক্সপোর্ট। তো আমি যদি অন্যভাবে দেখি, যেহেতু আমি ইনগ্রেডিয়েন্ট কথাটা ইউজ করেছি সেই জন্যই আমি বলছি যে আমি বাজারে গেলাম, বিভিন্ন রকম শাকসবজি কিনলাম, তো সেটা হচ্ছে আমার ইনপুট, আমার বাড়িতে আসছে, শাক আসছে, কি কিছু আসছে, মাছ আসছে, আমি যা কিনলাম আমার ব্যাগে করে আসলো, সেটা তো সেটা হলো ইম্পোর্ট। প্রসেসিং হচ্ছে আমি রান্নাঘরে সেগুলোকে ধুলাম, কেটে কুটে সুন্দর করে রান্না করলাম, যেটা প্রসেসিং। আর এক্সপোর্ট হচ্ছে যে মানে আমি রান্নাঘর থেকে সেটাকে সাজিয়ে নিয়ে এসে খাওয়ার টেবিলে রাখলাম এবং আমি সার্চ করলাম কাদের ফেসবুককে, হোয়াটসঅ্যাপকে, বিভিন্ন ওয়েবসাইটকে, ইউটিউবকে, তো আমি সার্চ করছি, তারা সেখানে অডিয়েন্স বলবে খাওয়াটা ভালো হয়েছে কি খারাপ হয়েছে। তো এই 3 ভাগে আমি ভাগ করে দিয়েছি। যেখানে ইম্পোর্টটা হচ্ছে ইম্পর্টেন্ট বাজার, যে আমি অডিও লাগবে, আমার ভিডিও লাগবে, যেখানে আগের স্লাইডে যে জিনিসগুলো ছিল এইগুলোই আমাকে ইম্পোর্ট করতে হবে, যেগুলো একটু আগে আমরা আলোচনা করলাম যে কিভাবে তুলতে হয়। তো তুলে তো রাখবো আমার মোবাইলে, তারপর সেটা আমার সফটওয়্যারে টেনে নিতে হবে, আমার সফটওয়্যারের মধ্যে সেই জিনিসগুলোকে আনতে হবে। তো আনার পর যেটা হয়ে থাকে যে প্রসেসিং, সেখানে আমি জিনিসগুলোকে কাটবো, কোন জায়গাটা বেশি হচ্ছে, আমি যে কথা বলেছি মেবি একবার ভুল বলে ফেলেছি, ভুল অংশটা কেটে ফেললাম, দ্যাট ইজ এডিট, আর কিছু না। তো সে তার তলায় একটু মিউজিক দেবো, তলায় একটা অডিও ট্র্যাক রাখলাম, আমি দেখিয়ে দেবো, পুরোটাই আমি ডেমনস্ট্রেট করে দেবো। আর এক্সপোর্ট হচ্ছে আমি সেটাকে সেভ করলাম। প্রত্যেকটা সফটওয়্যারের একই কাজ, যে আমি যা বানালাম আমার যখন মনে হবে আমি খুব সঠিক জায়গায় আছি, ভালো বানিয়ে ফেলেছি, তখন আমি সেটাকে সেভ করবো। সেভ করার পর আমি সেই ফাইলটা যে কোনো কিছু করতে পারি, কাউকে গিফট করতে পারি, কখনো আপলোড করতে পারি, ওয়েবসাইটে দিতে পারি, আপনাকে পাঠিয়ে দিতে পারি, যে কোনো কিছু করা যেতে পারে। এখানে দেখুন ভিডিও এডিটিং সফটওয়্যারের একটা কমন ইন্টারফেস আছে, যেটা আমি অন্তত এখনো পর্যন্ত যা যা সফটওয়্যার দেখেছি এই কটা জিনিস তাতে থাকবেই, মানে লাগেই, সেটা মোবাইলে হোক, সেটা ওয়েবসাইটের মধ্যে হোক, সেটা খুব দামি মেশিনে হোক, কম্পিউটারে হোক, প্রফেশনাল যেখানে সিনেমা এডিট করা হয় সেখানে হোক, এই কয়েকটা জিনিস সেই সফটওয়্যারের মধ্যে বেসিক থাকে। সেটা হচ্ছে যে একদম বাঁ দিকের ওপর দিকে আপনারা তাকান, সেখানে হচ্ছে ব্রাউজার। আমি দেখুন লাল দিয়ে গোল করে লিখে রেখেছি কন্টেন্ট ব্রাউজার। কন্টেন্ট মিনস আমার অডিও, আমার ভিডিও, আমার ভয়েস ওভার, আমার মিউজিক, এগুলোকে আমি কন্টেন্ট হিসেবে বলছি। তো এই কন্টেন্ট আমি যেখানে ইম্পোর্ট করি, টেনে আনার পর যেখানটা রয়েছে আমি দেখতে পাই ভিজুয়ালি যে এখানে আমার অডিও আছে, এখানে আমার ভিডিও আছে, তো সেটাকে বলা হয় কন্টেন্ট ব্রাউজার। দেন নেক্সট এরিয়া হচ্ছে যে আমি যখন ভিডিও এডিটিং করছি আমি কি কাটছি সেটা আমাকে দেখতে হয়, তো সেখানে নেক্সট এরিয়া হচ্ছে কমন ভিউয়ার। তো আমি যা কন্টেন্ট, সেখানে যদি অডিও হয় আমি কানে শুনতে পাবো, আমি যদি কোনো ভিডিও রেকর্ড করে থাকি এবং সেটা সফটওয়্যারে ইম্পোর্ট করে থাকি আমি এখানটায় দেখতে পাবো। দেখুন মধ্যখানে যে এরিয়াটা আছে একটা চন্দ্রযানের মনে হয় ছবি দেওয়া আছে, এই জায়গাটায় লেখা আছে কমন ভিউয়ার, তো এখানে আমরা দেখতে পাই। আর নিচে একটা বড় করে দেখুন একটা ওভাল শেপের একটা লেখা আছে, এখানে টাইমলাইন এডিটর, মানে এখানে আমরা সময়কে গাছি। টাইমলাইন মানে আমি যখন ভিডিও দেখি, দেখবেন আপনি ভিডিও দেখার আগে যে 3 মিনিটের ভিডিও দেখলাম, 3 ঘন্টার সিনেমা দেখলাম, 8 ঘন্টা নিউজ দেখলাম, তার মানে কি আমরা একটা টাইম বেসড জিনিস দেখি। তো আমরাও যখন কোনো প্রোডাকশন করব, কিছু ক্রিয়েট করব, তৈরি করব, তো সেখানে আমরা টাইম ড্র করি, মানে আমি কথা বলছি, এই কথার ভিডিও ক্লিপটা এই টাইমলাইনের মধ্যখানে এনে রাখতে হবে, তখন সেটা ওখানে দেখা যাবে ডিউরেশন।
এবং এইভাবেই আমার কথার পর কোনো ছবি আসবে, তারপর কিছু আসবে, তো আমি অ্যাকচুয়ালি টাইম ড্র করছি, আমি বাড়াচ্ছি জিনিসটাকে। অডিও দেখুন একটু যদি আমার ছবিটা দেখেন একটু দেখতে হবে নিচে কতগুলো সবুজ সবুজ হরাইজন্টালি দাগ আছে, সেগুলো হচ্ছে অডিও, ওপরের গুলো হচ্ছে ভিডিও। যদি আমি চট করে একবার ইন্টারফেস দেখিয়ে দিই আপনাকে, তো আমার সামনে এখন সফটওয়্যার খোলা আছে এবং আমার মাউস এই দেখুন এই যে এরিয়াতে আমি আছি এইখানে আমি মাউস রেখেছি, তো এটা আমার ব্রাউজার। এই যে গণেশটাকে দেখতে পাচ্ছি আমি যেখানে মাউস ঘোরাচ্ছি এটা হচ্ছে আমার ভিউয়ার, আর এই যে এই নিচে এখন যেখানে আমি মাউস ঘোরাচ্ছি দিস ইজ মাই টাইম। তো নেক্সট হচ্ছে দেখুন ভিডিও এডিটিং সফটওয়্যার ফর ম্যাক অ্যান্ড পিসি। কম্পিউটার যদি কারোর বাড়িতে থেকে থাকে তারা সফটওয়্যার ইউজ করতে পারেন, সেই সফটওয়্যারে মোবাইলের যে কাজটা একটু হলেও 1% হলেও ভালো হয়। যদি কারোর থাকে আমি মানে তাকে সাজেস্ট করবো সে যেন এভাবেই করে। তো এখানে আমি কয়েকটা সফটওয়্যারের নাম তুলে ধরেছি অ্যাজ এ এক্সাম্পল। এখানে কিছু সফটওয়্যারটা নিয়ে আপনাকে পড়তে হবে না, বেশিরভাগগুলি পেইড সফটওয়্যার, এগুলো সবই পয়সা দিয়ে কিনতে হয়, ফ্রি কিছু না, আপনাকে পয়সা দিলে ওরা সার্ভিস দেবে। একমাত্র লাস্টে যে নামটা দেখতে পাচ্ছেন দা ভিঞ্চি রিজলভ, এই সফটওয়্যারটা ফ্রি আছে, অফিসিয়াল ওয়েবসাইট দা ভিঞ্চি, আপনি যদি ব্ল্যাক ম্যাজিক ডিজাইন বলে সার্চ করে ঢুকে যান ওখানে এটা ফ্রি আছে, কিন্তু একটা লিমিট পর্যন্ত, সবকিছু ফ্রি না। ট্রুলি ফ্রি এবং সেটা কারো কাজে লাগতে পারে, কোনো আর্টিস্টানের কাজে লাগতে পারে, সেরকম একটা খোঁজ আমাদের রয়েছে। সেই খোঁজটা হচ্ছে দেখুন এখানে এই স্লাইডটা একটু ভালো করে সবাই খেয়াল করুন এবং পড়ে নিন। এখানে ফ্রি ভিডিও এডিটিং সফটওয়্যার, যদি কারোর বাড়িতে কম্পিউটার থাকে, ম্যাক থাকে, ল্যাপটপ থাকে, যে কোনো জিনিসে তারা ইউজ করতে পারে। খুব বেশি এর মেশিন রিকোয়ারমেন্ট নেই, অল্প র্যাম হলেই চলবে, অল্প প্রসেসর হলেই চলবে। তো এটা ট্রুলি ফ্রি, এর মধ্যে কোনো হিডেন কস্ট নেই, কেউ আপনার থেকে কোনো কোম্পানি ভবিষ্যতেও পয়সা চাইবে না। তো আপনি ডাউনলোড লিঙ্ক আমি এখানে দেখিয়ে দিয়েছি, তো যে কেউ ডাউনলোড লিঙ্ক দেখতে পারে। টিউটোরিয়াল লিঙ্ক আমাদের এর টিউটোরিয়াল বানিয়ে ইউটিউবে রাখা আছে, আপনি এরকম লিঙ্ক সার্চ করলে বা যদি আমাকে পরে যোগাযোগ করেন আমি মেল করে দিতে পারি লিঙ্ক, আপনারা দেখে নিতে পারবেন যে সফটওয়্যারটা কি করে ইউজ করে, কি করে কাটে, কি করে ছবি আনে, কি করে ছবি এক্সপোর্ট করে, সবই এর মধ্যে টিউটোরিয়ালের মধ্যে রয়েছে। আর সার্চ কিওয়ার্ড যদি আপনি ইউটিউবে গিয়ে সার্চ করতে চান তাহলে ভিডিও এডিটিং অন ওপেনশুট বলে সার্চ করুন, যে বাই ডিপার্টমেন্ট অফ মিডিয়া সায়েন্স দ্য হেরিটেজ একাডেমি, তাহলে ভিডিওটি আপনার সামনে চলে আসবে। সফটওয়্যারটা দেখতে এই ধরনের, ওপেনশুট বলে নিচে যে লোগোটা দেখতে পাচ্ছেন ওই রকম। অনেকে জানতে চায় যে লোগোটা দেখতে কিরকম, মানে আমি সার্চ করার সময় বুঝবো কি করে যে ওপেনশুটই দেখছি, তো আমি নিচে জাস্ট লোগোটা দিয়ে রেখেছি আপনাদের সুবিধার্থে। ধরে নিলাম আপনার কাছে কম্পিউটার নেই, তো এই স্লাইডটি আপনার জন্য নয়। আপনার কাছে একটা মোবাইল আছে, মোবাইলে ইন্টারনেট ব্রাউজার, আমার কিছু দরকার থাকলে আমি না জানলে গুগলে লিখি না, সেরকম ভাবে যদি আমি এই তিনটে নাম লিখতে পারি, আরো আছে অনেক, সেটা আমার খোঁজের বাইরে, কেননা এখন দুনিয়া অনেক এগিয়ে গেছে, রোজ রোজ নতুন সফটওয়্যার আবিষ্কার হচ্ছে। কিছুটা আমি যেটুকুনি একটু আধটু জানি সেটা লিখেছি, ওয়েব.ভিডিও, উই ভিডিও, অ্যানিমেটো। যদি আমরা গুগলে গিয়ে মোবাইল থেকে লিখি তাহলে আমাকে ওরা একটা প্ল্যাটফর্মে নিয়ে চলে যাবে, যেখানটায় আমার মোবাইল যদি একদম জাস্ট ব্যাটারি থাকে এবং খুব খারাপ মোবাইলও হয়, ওদের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আমি আমার স্মার্টফোন থেকে যেমনি বন্ধুকে ছবি পাঠাই সেরকম ভাবেই আমার ছবিগুলো আপলোড করে ওদের প্ল্যাটফর্মের মধ্যে এডিট করতে পারবো আমার মোবাইল স্ক্রিনে দেখতে দেখতে, মানে খুব ইজি ব্যাপারটা। এটারও টিউটোরিয়াল লিঙ্ক আমি পাঠাতে পারি। তো এরকম কিছু, এটা একটা অপশন, নেক্সট অপশন, যাদের কাছে কম্পিউটার নেই তাদের জন্যই এটা অপশন, যে ওয়েব অ্যান্ড অনলাইন, ওয়েবসাইটের ওপরে বা অনলাইনে, আমরা অফলাইনে পাচ্ছি না, অনলাইনে গিয়ে আমরা ভিডিও এডিট করতে পারছি। লাস্ট অপশন, এখানে আপনারা অনেকগুলো লোগো দেখতে পারবেন, এর মধ্যে কিছু লোগো হয়তো আপনাদের কাছে খুব পপুলার, কেননা এখন সবারই একটা প্যাশন আছে কি কিছু না কিছু তৈরি করে সেটাকে বন্ধুদের সঙ্গে শেয়ার করা। তো উই ভিডিও, ভিভা ভিডিও, পাওয়ার ডাইরেক্টর, ফিল্মোরাগো, কাইন মাস্টার, এরকম আরো অনেক অনেক সফটওয়্যার আছে যেগুলোর নাম হয়তো আমি জানি না, আপনারাও আরো খুঁজলে পেয়ে যাবেন। এগুলো খুব ইজি, এগুলো আমাদের স্মার্টফোনে ইনস্টল হয়ে যায়। এগুলো আমাদের স্মার্টফোনে ইনস্টল হওয়ার পর আমরা তার মধ্যে গিয়ে ভিডিও বানাতে পারি। তো এটার ডিটেলস আমি আপনাদের শিখিয়ে লাভ নেই, আমি যখন আর্টিস্টদেরকে কিছু শেখাতে যাব আমাকে মধুকা ম্যাম বলে রেখেছেন যেন ওদেরকে একটা করে দেখানো হয় যে এটা এইভাবে করলে আপনাদের কাজটা হয়ে যাবে, যাতে ওরা অনেকটা কনফিডেন্স আর একটু গেইন করতে পারে। নেক্সট এখানে আমি কয়েকটা পয়েন্ট একত্রিত করেছি যেটা এডিটিং এর জন্য লাগে। আমি আরো মানে আমি জানি না, এটা খুবই টেকনিক্যাল টার্ম, এগুলো আর সহজ কি করে করা যায়, বাট মুখে অবশ্যই ভেঙে আরো সহজ করে বলা যায় কারণ নিজের অভিজ্ঞতা দিয়ে। তো সেখানে হচ্ছে যে ওয়ার্কফ্লো মেনটেন করা, আমি যদি ওয়ার্কফ্লো মেনটেন করার উদাহরণ এক্ষুনি দেখাতে চাই, সেক্ষেত্রে হচ্ছে দেখুন এই মুহূর্তে স্ক্রিনে একটা উইন্ডো এসছে ছোট্ট প্রেজেন্টেশনের ওপরে। এখানে দেখুন আমি এই নীল রঙের সিলেক্টেড এরিয়াটা আমার একটা ফোল্ডার, তার আন্ডারে আমি দেখুন এখানে ফোল্ডার বানিয়েছি ইনবক্স,
দেখতে পাচ্ছেন সবাই, আউটবক্স। তো এই ইনবক্স হচ্ছে আমার বাজার, আমি যা এনেছি বাজার থেকে কিনে তা রাখবো। আউটবক্স মানে আমি যা তৈরি করলাম সেটি ওখানে রাখবো। আর এফটিপি প্রজেক্ট মানে আমি যে রান্না করব, আমার রান্নাঘরের নাম হচ্ছে এফটিপি প্রজেক্ট। দেখুন ইনবক্সে যদি আমি চলে যাই, এখানে দেখুন আমার 3টে ফোল্ডার করেছি, অডিও, স্টিল, ভিডিও। আপনারা ভাববেন না এটা কম্পিউটারের জন্য, এটা কিন্তু মোবাইলেও সম্ভব। আমরা ছবি তুলি, আমরা গান রেকর্ড করি, কিছু হলে আমরা তার মুখের সামনে মোবাইল ধরে সাউন্ডটা রেকর্ড করে নিই, এবং আমাদের মোবাইলে ক্ল্যাটার্ড ওয়েতে থাকে, যেটা আমরা যদি কাজ করতে যাই কখনোই সে জিনিসটা খুঁজে পাই না। তো আমরা মোবাইলের মধ্যে ফোল্ডার বানিয়ে এইভাবে জিনিস সেভ করতে পারি, যেটা আমাকে পরে সাহায্য করবে খুঁজে বার করার জন্য। তো আমি অডিওর আন্ডারে আমার অডিও রেখেছি। দেখুন ম্যামের সাজেশন অনুযায়ী আমি একটা রাগ এখানে বলেছিলাম, একটু শিব কুমার শর্মার একটা রাগ। দেন আমি bensound.com, যেটা একটু আগে আপনাদের দেখিয়েছি, যে bensound.com থেকে আমি মিউজিক ডাউনলোড করেছি একটা। স্টিলসের আন্ডারে আমাকে মাসুম ম্যাম যে এত ছবি করে পাঠিয়েছেন, এখানে প্রথম কথা আমাকে মাসুম ম্যাম নিজে খুঁজে পাঠিয়েছেন, মানে উনি নিশ্চয়ই যা ছবি তুলেছেন সবকটা হুবহু পাঠাননি, ওনার নিজের একটা চয়েস আছে, না এটা ভালো হয়নি এটা ডিলিট করে দিলাম, এটা ভালো হয়েছে এটা পাঠিয়ে দিলাম। তো ওনার যেটা ভালো লেগেছে উনি ফিল্টার করে আমাকে পাঠিয়েছেন, এবং তারপরেও আমরা ম্যামের মধুপা ম্যামের সাজেশন অনুযায়ী সেখান থেকে আমরা ছবি বাছাই করেছি। কারণ আপনি দেখতে পাচ্ছেন এখানে অজস্র ছবি আছে। হ্যাঁ, আমি যদি ক্লিক করি প্রতিটা ছবি কিন্তু আপনারা চেনেন, আমরা যে ভিডিওটা পাঠিয়েছি সেই মায়ের মুখ, সেই গণেশের মূর্তি, তো এরকম অজস্র ছবি আমার কাছে রয়েছে, যে ছবি থেকে বারবার দেখে ওটার মধ্যে যেটা আমাদের ভালো লেগেছে, ম্যাম যেরকম ভাবে সাজেশন করেছেন যে এইটা ইউজ করো, এটা ভালো হবে, তো সেই সাজেশন গুলো নিয়ে আমরা চুজ করে নিয়েছি কি আমার কি প্রয়োজন। সিমিলার জিনিস ভিডিওর ক্ষেত্রে দেখুন, আমি যদি একটা ভিডিও এখানটায় ধরুন এইটা আমি একটু চালালাম আপনার সামনে, আমি জানি না ইন্টারনেটে কিরকম দেখতে পাবেন। দেখুন ভিডিওটা নড়ছে, কখনো বেশি নড়ছে কখনো কম নড়ছে, কারণ এটা যে শুট করেছে সে প্রফেশনাল নয়, তার কাছে প্রফেশনাল গিয়ার নেই। আমরা ধরে নিচ্ছি আর্টিস্টদের কাছেও থাকবে না এবং তারাও প্রফেশনাল নয়, কিন্তু কোনো একটা সময় আপনার হাত স্টেডি থাকবে, আপনার হাত কাঁপবে না। আপনি যদি এখান থেকে এতটা এই 1 ফুট নড়েন, কোনো একটা সময় আপনার হাত খুব সুন্দর পারফর্ম করবে। তো আমাদের কি করতে হয়, এডিটার হিসেবে, যখন আমি নিজেই এডিটার, যখন আমি আর্টিস্ট হয়েও এডিটার, তখন আমাকে ওই ক্রিম পোর্শনটা সিলেক্ট করতে হবে। এখানে দেখুন মায়ের মুখের ওপর প্যান করা হয়েছে ক্যামেরাটা, কখনো একটু জার্ক হয়েছে, কখনো ছবিটা নড়ে গেছে, কিন্তু সেখান থেকে আমরা ম্যামের পরামর্শ নিয়ে সেই জায়গাটাই ইউজ করেছি, যেই জায়গাটা কাঁপেনি বা কিছু অসুবিধা ছিল না, মাফ করবেন। তো সেইভাবে আমি হয়তো বেশি সময় নিয়ে নিচ্ছি, তো আমি স্লাইডে চলে যাই। তো এখানে কয়েকটা পয়েন্ট ওরকম ভাবেই রয়েছে, দেখুন যে অলওয়েজ নিড টু বি সিস্টেম্যাটিক অ্যান্ড অর্গানাইজ ওয়েতে কাজ করতে হবে। তো আমি এটাই এতক্ষণ বোঝালাম যে আমাদের সিস্টেম্যাটিক হতে হবে, একটা জায়গায় জিনিসগুলো সাজিয়ে রাখতে হবে যাতে খুঁজে পেতে অসুবিধা না হয়। আমাকে গল্পটা যখন আমি বানাবো, এডিট করব, তখন আমাকে আমার ক্রিয়েটিভ গোলটা মনে রাখতে হবে যে আমি কি বানাতে চাই। আমি যদি ভুলে যাই যে আমি কি বানাতে চাই এবং আমি এলোপাথারি এডিট করতে থাকি, তো আলটিমেটলি আমার প্রোডাক্টটা বা আমার যে উদ্দেশ্য মানুষের কাছে পৌঁছানো, মানুষের মন জয় করা, আমি আমার ছবি, কথা, আওয়াজ, শব্দ সবকিছুর মাধ্যমে হয়তো সেই জিনিসটা তৈরি করতে পারবো না। তাই জন্য এখানে নেক্সট পয়েন্ট হচ্ছে রিমেম্বার ইউর ক্রিয়েটিভ গোল। নেক্সট জিনিস হচ্ছে মন্টাজ। তো আমি একদম লাস্টে আমি ভিডিওটা একবার চালিয়ে দেবো, আপনারা সবাই দেখেছেন যে ছবি শুরুতে একটা একটু ফাঙ্কি সাউন্ড, গিটারের এরকম ভাবে মিউজিক হচ্ছে এবং তার সঙ্গে খুব তাড়াতাড়ি ছবি বদলে গেছে। তো এখানে হচ্ছে সিকোয়েন্স অফ ক্লিপ শোয়িং ট্রান্সফরমেশন অফ ক্যারেক্টার আর হচ্ছে প্রোডাক্ট। আমি এখানে মানে আমি প্রোডাক্টই ধরে নিচ্ছি, মানুষকে ছেড়ে দিচ্ছি, যে একটা ছবির সিকোয়েন্স যেটা একসঙ্গে 10 সেকেন্ডের মধ্যে আপনার মনে একটা প্রভাব ফেলতে পারে আমি কি বলতে চাইছি সেই ব্যাপারটা নিয়ে, তো সেটাকে আমরা মন্টাজ বলে থাকি। তো যারা তৈরি করবেন তারা যদি ছবি, তাদের পুরো ভিডিওটা শুরুতে এরকম একটা 10 সেকেন্ডের তাদের ছবির কোলাজ একটা খুব তাড়াতাড়ি মিউজিকের সঙ্গে দিয়ে দেন, তো মানুষের মনে আইডিয়া চলে যাবে যে কি হচ্ছে। দেখবেন আমরা মানে ধরুন আমি ব্রিটানিয়া কেক খাবো 10 টাকা দামে রাস্তা থেকে কিনে, তো আমি মোড়কটা দেখেই কিনি, দাদা অরেঞ্জ ফ্লেভারটা দেবেন, মানে আমার কাছে ওটা পরিচিত, ওইটাই হচ্ছে মন্টাজ। ওর ওপরের আবহটা, ওটা কাটার পর তো ওই কেক একই, তো সেটা মন্টাজ কিন্তু ভিডিওর ক্ষেত্রে ওই জিনিসটাই করে। জাম্প কাট হচ্ছে যে আমি সেলাই করছি, দেখাচ্ছি যে আর্টিস্ট, আমি সেলাই করছি, আমি পাঞ্জাবিতে কাঁথা স্টিচ করি, আমি বহুক্ষণ ধরে কাঁথা গেঁথেই চলেছি, লোক দেখবে না, কখনোই লোক দেখবেন না, আপনি দেখবেন না, আমাকে ওরকম ভিডিও কেউ পাঠালে আমি দেখবো না, তো জাম্প কাট।
আমি ছুঁচটা ধরলাম, তারপরে অনেকটা সেলাই হয়ে গেল, তারপরে আবার দেখা যাচ্ছে একটু ছুঁচটা করছি, একটু কাছে এগিয়ে গেল, এরকম কেটে কেটে আমাদের এগিয়ে যেতে হবে। যেটা যে অনেক সময় সিনেমায় দেখে থাকেন কি গাড়ির দরজা খুললো, লোক ঢুকলো, তারপরে এই গন্তব্যে পৌঁছে গেল। তা যাওয়াটা খুব একটা ম্যাটার করে না কি 10 মিনিট ধরেছে, সে হয়তো 1 ঘন্টা জার্নি করেছে, কিন্তু আমার ছবিতে সেটা ছোট্ট একটা হতে পারে। তো এখানে জাম্প কাটার ইউজ করা হয়, যে আমি যদি শিল্পী যদি দেখাতে চাই যে সে খুব মরছে, কিছু তৈরি করছে, সে মাটির ঘোড়াটা 10 মিনিট ধরে ঘুরলে 10 মিনিট ধরে ভিডিও দেখাতে হবে না, সেটা কেটে দিয়ে ছোট করতে হবে। এটা যে কাট এল কাট হচ্ছে যে আপনারা আমাদের পাঠানো প্রেজেন্টেশনটাই ফলো করেছেন, যে অনেক সময় মাসুম ম্যাম কথা বলছেন কিন্তু কথাটা বলতে বলতে ছবি চলে এলো। তো আমি এত টেকনিক্যালি বললে হয়তো আপনাদের কাছে একটু অসুবিধা হবে। তো ওনার কথার মধ্যে ছবিটা চাপা পড়ে গেল, যে উনি বলছেন যে আমরা মা দুর্গার মূর্তিটা এরকম ভাবে বানিয়েছি, তো আমরা গ্রামের মেয়েরা এইভাবেই বানিয়ে থাকি, কিন্তু যখন উনি বলছেন আমরা গ্রামের মেয়েরা, তখন আর ওনাকে আমরা দেখছি না, তখন মা দুর্গার মুখটা দেখছি। তো এইগুলো হচ্ছে কাট, যেগুলো ভ্যারিয়েশন হয়, যে ওনার আওয়াজটা আমরা শুনতে পাচ্ছি, তার সঙ্গে আমরা অন্য জিনিস সেইখানে আমার প্রোডাক্টটাকে ওখানে প্লেস করে দিলে লোকের মনে ওনার কথার সঙ্গে ওই প্রোডাক্টের ছবিটা অনেক বেশি প্রভাব ফেলছে, উনি একবারে ঝট করে আর কি জিনিসটার মধ্যে ইন হতে পারছেন। তো যে কাট এল কাট একই, জাস্ট উল্টো এল কাটের ক্ষেত্রে অডিওটা ইয়ে হয়, আর ইয়ের ক্ষেত্রে যে অডিও ভিডিওটা আগে আছে। কাট অ্যাওয়ে হচ্ছে, ধরুন আমি আপনাদের সঙ্গে একটু কথা বলছি, আমি ধরুন মহালয়ার সকাল নিয়ে কথা বলছি, তাহলে হঠাৎ করে আমার মুখ না দেখতে পেয়ে আপনি একটু শিউলি ফুল দেখতে পেলেন। হ্যাঁ, আবার আমি কথা বলছি মহালয়ার আবহ, মহালয়ার সকাল নিয়ে আপনার সঙ্গে গল্প করছি, আপনি একটু গঙ্গার ঘাটের ছবি দেখতে পেলেন। তার মানে কি, আমরা গল্পেই আছি, গল্পটা আমি আপনাদের শোনাচ্ছি, মহালয়ারই গল্প বলছি, কিন্তু আমার মুখটা সরে গিয়ে ওখানে অন্য ছবি আসছে, যেটা কিন্তু আপনার আর্টিস্টরা ভিডিওর ক্ষেত্রে কাজে লাগাতে পারে। ছবিটা আগে আপনাদের মানে ওনাদেরকে তুলতে হবে, কিন্তু ভিডিওটা এরকম ভাবে কাজে লাগতে পারে কাটানো। সিলেক্ট গুড মিউজিক, একটু আগে যেরকম ভাবে বললাম যে চুরি করে যদি আমরা মিউজিক নিই তো কেস আসবে, কিন্তু ওই ওয়েবসাইট গুলো থেকে ডাউনলোড করে আমরা ফ্রিতে ইউজ করতেই পারি। তো সেরকম ভাবে গুড মিউজিক করে সিলেক্ট করব। তো সেটা খুব ইম্পর্টেন্ট একটা রোল রাখে, যে কোনো ভিডিও মিউজিক ভালো না হলে কেউ দেখে না বা শুনতে ভালো লাগে না। খুব যদি কথা বলছি পেছনে বাসের আওয়াজ, কামের আওয়াজ, লোকে শুনবে না। মিউজিকের সঙ্গে আমার গলাটা যদি থাকে অনেক বেটার লাগে। অ্যাড টেক্সট ইজ ইম্পর্টেন্ট, কি আমার প্রোডাক্টের কত প্রাইস, আমার কি নাম, আমি কোথায় থাকি, এগুলো তো টেক্সট দিয়ে লিখতে হয়। তো সেখানে গ্রাফিক্স বলে আমার একটা পার্ট ছিল, দেখুন GFX আমি দেখিয়েছিলাম, ওইটা এইটার আন্ডারে পড়ে যায়, কি এরকম ধরনের কিছু লিখতে হতে পারে। আর অ্যাড এফেক্ট আছে কিছু, যেমন ধরুন ক্রস, ডিজলভ, ওয়াইপ, তো এই এফেক্ট গুলো না ইউজ করা ভালো। কাট টু কাট আমার মনে হয় আমার সঙ্গে এগ্রি করবেন সহকর্মীরা, অয়ন স্যার এবং মাসুম ম্যাম, সর্বোপরি মধুপা ম্যাম, যে খুব বেশি এফেক্ট দিলে পুরোনো দিনের বিয়ে বাড়ির ছবি যেরকম দেখতে হয় সেরকম হয়ে যাবে। এখনকার দিনের ভালো ছবি যেগুলো আমরা দেখে থাকি তাতে খুব বেশি এফেক্ট থাকে না। তো কাট টু কাট যাওয়া উচিত। আমার মনে হয় এখানেই আমার শেষ করা উচিত, আমার আর বিশেষ কিছু বলার নেই। তো সবাইকে ধন্যবাদ। আমি লাস্ট যেটা একটা ছোট্ট করে দেবো, আপনাদের থেকে 1 মিনিট টাইম চেয়ে নেবো, আর দুটো জিনিস দেখানো, যে লাইভ ডেমনস্ট্রেট করিয়ে দেওয়া আপনাদেরকে। তো আমাকে একটুখানি এক্সকিউজ করবেন। আমি এই মুহূর্তে যেটা করতে চলেছি, আমার যে ডিভাইস থেকে এতক্ষণ আমরা মানে আপনি আমাকে ভিডিও হিসেবে দেখতে পাচ্ছিলেন, তো আমি সেটা শেয়ার করে দিলাম। এটা আমার মোবাইলের স্ক্রিন, আপনারা এখন দেখতে পাচ্ছেন। তো এটা আমার মোবাইলের মেন স্ক্রিন, 6টা 2 বাজে, অনেক বেলা হয়ে গেছে। তো যাই হোক, এই নিচে ক্যামেরা, আমরা এরকম ভাবে ক্যামেরায় যেতেই পারি, এবং এই ক্যামেরায় যাওয়ার পর এখানে যে এফেক্ট বলে, এখানে আমাকে দেখাটা খুব একটা ইম্পর্টেন্ট না। আমরা ক্যামেরায় গিয়ে তার এই যে ভিডিও যদি চলে যাই, তো এবং আমরা যদি মোবাইলটা রেখে হেডফোনে বা কিছুতে কথা বলি, তো ভিডিওর সঙ্গে সঙ্গে আমার আওয়াজটা আমার মোবাইলে রেকর্ড হয়ে যাবে। এবং আমি যদি কোনো প্রোডাক্টের ধারাভাষ্য দিতে চাই, তাহলে সেই রকম একটা আবহের সামনে গিয়ে আমি এরকম মোবাইলের সামনে বসে বা একটা সুন্দর করে ফ্রেম করে আমি সেখানে বসে কিন্তু আপনার সঙ্গে কথা বলতে পারি।
এটা আমি ভয়েস ওভারের ক্ষেত্রে বললাম। আমি এখান থেকে ব্যাক করে যাচ্ছি, একবার মাফ করবেন। আরেকটা জিনিস দেখিয়ে দিই, দেখুন এখানে রেকর্ডার বলে একটা অপশন আছে, মধ্যখানে লাল রঙের একটা গোল চিহ্ন দেখতে পাচ্ছেন, নিচে রেকর্ডার লেখা। আলাদা আলাদা ফোনে এটা আলাদা আলাদা রং থাকতে পারে, বাট রেকর্ডিং এর রেকর্ডার বলে লেখা থাকবে। তো যদি আপনারা সেই সফটওয়্যারটার মধ্যে ঢুকে যান, এটা ইনবিল্ট সফটওয়্যার, কম দামি থেকে লাখ টাকার ফোন সব ফোনেই থাকে, কাউকে কিছু লোড করতে হবে না। 0000000। তো এখানে নিচে এই লাল বোতাম কিনে রাখুন সবাই, লাল বোতাম যে মুহূর্তে চাপবেন, আমি অলরেডি চেপে দিয়েছি, দেখুন স্ক্রিনের মধ্যে কতগুলো দাগ ঢুকতে শুরু করেছে। এই স্ক্রিনের মধ্যে যখন দাগগুলো ঢুকছে, জানবেন এটাই আমার আওয়াজ। আমি যদি এক্ষুনি সাইলেন্ট হয়ে যাই, আপনাকে প্রমাণ দেখাচ্ছি, তার মানে আমার আওয়াজটা রেকর্ড হচ্ছে না। দেখুন যে গ্যাপটা পড়লো, সেখানে শুধু ডট আছে। এবার বুঝে নেওয়ার জিনিস যে আপনি যেখানে রেকর্ড করছেন সেখানে যদি আপনি চুপ থাকলেও মধ্যখানে এরকম সিঙ্গেল ডট না থেকে অনেক মোটা দাগ আছে, তার মানে জানবেন এলাকাটা নয়েজি, মানে আপনার গলার আওয়াজ ছাড়াও সেখানে অনেক আওয়াজ আছে। আমি এই মুহূর্তে একটা বদ্ধ রুমে আছি, যার জন্য আমি চুপ করে গেলে আপনারা একটা সরু দাগ দেখতে পাচ্ছেন, তার মানে আমার এখান থেকে কোনো নয়েজ জেনারেট হচ্ছে না, অথবা আমি এই ঘরে ভিডিও রেকর্ড করলে সেটা পাতে দেওয়ার যোগ্য হতে পারে। আমি আরেকবার চুপ করে যাচ্ছি, দেখুন একটা সরু দাগ আসছে। তো থ্যাংক ইউ। এখানে আমি এবার সেভ করতে পারি, এটাকে নিজের নাম লিখে, আমার ভিউ লিখে, যা কিছু লিখে আমি সেভ করতে পারি। আমি এই মুহূর্তে সেভে না গিয়ে বেরিয়ে গেলাম এখান থেকে। লাস্ট যেটা আপনাদের দেখিয়ে দেবো চট করে, গ্রিড লাইন আর ক্যামেরা। আমার ক্ষেত্রে আমি লিখেছিলাম প্রেজেন্টেশনে যে আমি ইউজ করে থাকি, দেখুন একটা ওপেন ক্যামেরা, ভারত গ্যাস, গোপার্ট, এরকম যে লোগো গুলো আছে তার মধ্যখানে একটা নীল রঙের বোতাম আছে এমএক্স প্লেয়ারের পাশে। সফটওয়্যারটার নাম হচ্ছে ওপেন ক্যামেরা। আমি আমার পুরো প্রেজেন্টেশনে যা যা প্রোডাক্টের নাম ইউজ করেছি, আমি কাউকে প্রমোট করছি না, বাট আমি এগুলোর থেকে উপকৃত, তাই আমি এই নামগুলো নিয়ে নিলাম। তো এই ওপেন ক্যামেরায় আমি এন্টার করে গেলাম। আমার ক্ষেত্রে এটা খুব প্রফেশনাল রেজাল্ট দেয়। এখানে আপনি দুটো অপশন দেখতে পাবেন। আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্ক্রিনে একদম বাঁ দিকে নিচের দিকে তাকান, দেখুন একটা তালার চিহ্ন আছে, তালা চাবি। তো এই তালা চাবিটা দিয়ে আমি এক্সপোজার লক করতে পারি। আমাদের মোবাইলের ক্ষেত্রে যেটা সমস্যা হয়, ধরুন আমি কিছু ছবি তুলছি, তো আমি যে মোবাইলটাকে ছবি তুলতে তুলতে একটু সরাবো, আমার মোবাইলের স্ক্রিন কালো হয়ে যায়, হঠাৎ করে কালো হয়ে যায়, হঠাৎ করে আলো বেড়ে যায়, হঠাৎ করে, মানে এই সবগুলো হয়ে থাকে মোবাইলে। তো আপনারা যদি একটা লাইট ঠিক করে নিয়ে, আমি ধরুন আমার মুখটা, আমার ধরুন ভালো লাগছে, আমার মুখ দেখতে ভালো না আমি জানি, তবু লাইটটা আমি ঠিক করে নিয়ে আমি এই তালা চিহ্নটা একবার চেপে দিলাম, দেখুন লেখা আছে এক্সপোজার লক, এবং ফোনে ওই চিহ্নটা তালাটা লাল হয়ে গেছে। মানে আমি এখন আমার ফোনটা নিয়ে যদি ঘুরি, আমি যেখানেই যাই আমার কিন্তু তার আলো ঠিক হবে না। আমি ঘুরছি, দেখুন আমার আলো ফিক্স, আমি যেখানেই যাই আমার আলো ফিক্স। তো এইটা এই সফটওয়্যারের মধ্যে একটা বিশেষ বৈশিষ্ট্য। এর সঙ্গে একটা জিনিস আরেকটা দেখিয়ে দিতে চাই, আপনারা সফটওয়্যার লোড করলে নিজেরাই বুঝে যাবেন। এখানে দেখুন, এখানে একটা অপশন আছে, আমি খুব সফটওয়্যারটা ডিটেলসে যেতে চাই না। এখানে এই যে রেজলিউশন সেট করা যায়, হোয়াইট ব্যালেন্স সেট করা যায় এইখান থেকে, মানে যেটা মোবাইলে অ্যাকচুয়ালি সম্ভব না। এখানে দেখুন আমি আমি চাইলে আমার আলো এক্ষুনি এরকম ভাবে বাড়াতে পারি। গেমস আছে, সেটার অন্য কারণ, সেটা টেকনিক্যাল রিজন, যে আমার মোবাইলের প্রসেসরটা অতটা দামি না, ছোট ছোট প্রসেসর থাকে। বাট আমি ইচ্ছে করলে এই প্রফেশনাল জিনিস যেগুলো বড় ক্যামেরায় থাকে, যে আমি ইচ্ছে করলে এরকম আমার আলো বাড়াতে পারি, আমার আলো কমাতে পারি, আমার এক্সপোজার আমি লক করে দিতে পারি, আমার ফোকাস এরিয়া আমি লক করতে পারি। তো এগুলো করতে পারি। আর অয়ন স্যার যেটা বলছিলেন গ্রিড লাইন, এবং আপনাদের যেহেতু মোবাইলটা সামনে দেখাচ্ছিলেন আপনাদের ক্ষেত্রে একটু বুঝতে অসুবিধা হয়েছে। তো এই যে এই সাদা চারটি লাইন দেখতে পাচ্ছেন, এইটাকে গ্রিড লাইন বলা হয়। পৃথিবীর ক্ষেত্রে যদি আমরা বড় ল্যান্ডস্কেপ তুলি, সেক্ষেত্রে আমরা 1 ভাগ আকাশ রেখে 3 ভাগ জল তুলতে পারি, 3 ভাগ ফল, অথবা আকাশ বেশি রেখে অল্প একটু দেখাতে পারি। আমার ক্ষেত্রে যদি হয়, এই যে আমি স্ক্রিনের এক পাশে আছি, আমার চোখটা দেখুন এই গ্রিড লাইনের এই গোল্ডেন এরিয়ায় আছে, অথবা যদি আমাকে একটু কনসিডার করেন এই পাশে, তাহলে হচ্ছে এটা হচ্ছে ধরে নিতে পারেন, কনসিডার করতে পারেন দিস ইজ আ গুড ফ্রেম। কিন্তু যদি আমি একদম সেন্টার হই, সেক্ষেত্রে ওটা মানে খুব মনে হয় যেন আমি আপনার প্রতি খুব জোর করে আপনাকে কিছু বোঝাতে চাইছি। কিন্তু যে মুহূর্তে আমি এইখানে সরে যাব, দেখুন আমার অ্যাপ্রোচটা একটু সফট হবে, আপনারা আমাকে গ্রহণ করতে একটু সুবিধা হবে। তো সেরকম এই লাইনগুলো গোল্ডেন রুল ওই জন্য বলা হয়, এই লাইনগুলোকে ফলো রেখে ছবি তোলা। এবং আমি ব্যাকা ছবি তুলছি কিনা, আমি যদি আমার এই সামনে মনিটর আছে, আমি যদি মনিটরের ব্যাকা ছবি তুলি, তো সেটাও আমাকে আমার লাইনসটা হেল্প করবে। আমি ক্যামেরাটা যদি ব্যাকা ধরি, দেখুন আপনি বুঝতে পারবেন যে আমি ক্যামেরাটা ব্যাকা ধরেছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই
প্রেজেন্টেশনটা থেকে। ধন্যবাদ তমাল, ধন্যবাদ। আমরা সত্যিই খুব উপকৃত হয়েছে। তোমার আর কিছু বলার আছে? প্লিজ কন্টিনিউ করো। ম্যাম আমার সবাইকে শুধু ধন্যবাদ জানানোর আছে আর একবার, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতটা সময় ধৈর্য ধরে আমার কথা শোনার জন্য। আমি জানি না কিছু উপকার করতে পারলাম কিনা। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। মাসুদ ম্যাম। ধন্যবাদ তমাল, খুবই উপকৃত হলাম আমরা সকলেই। নতুন নতুন অ্যাপস এর মাধ্যমে কিভাবে সহজে এই জটিল জিনিসগুলো করা যায় তুমি সেটাই বোঝালে আমাদের। আপনাদের কোনো প্রশ্ন থাকলে এই মুহূর্তে আমরা রেডি। দ্য হাউস ইজ নাও ওপেন টু কোয়েশ্চেন্স। প্লিজ জিজ্ঞেস করুন, আমরা যথাসামর্থ্য আপনাদের প্রশ্নগুলো অ্যাটেন্ড করার চেষ্টা হ্যাঁ, করব। যে কোনো রকম প্রশ্ন। না, এটা খুবই ভালো, মানে মুগ্ধ করে দেওয়ার মতো, কারণ জাস্ট 1.5 ঘন্টায় এত কমপ্লেক্স জিনিসটা এত সুন্দরভাবে বোঝানো হলো টোটাল স্পেকট্রামটা, এবং সেটা খুবই এফেক্টিভ। আমি বলবো যে মানে এটা ব্যাপারগুলো তো অনেকগুলো আসপেক্ট আছে, অনেকগুলো ডাইমেনশন আছে, ব্যাপারটা খুবই জটিল, কিন্তু এটাকে এত সুন্দরভাবে প্রেজেন্ট করা হয়েছে যে এইটা ইভেন যারা আর্টিসান আছেন তাদের পক্ষেও এটা অনেকটাই, এর থেকে অনেক কিছু নিয়েই তাদের সেটাকে তারা প্রয়োগ করতে পারবে বলে আমার মনে হয়। খুবই ভালো, খুবই সুন্দর। আচ্ছা, আমার কিছু জিজ্ঞাসা আছে। ওরা যেমন ধরুন কম্পিউটার বলেছে, আমার কাছে মনে হয়েছে কম্পিউটার বলাটা কতটা দরকার সেটা আপনারা বলতে পারবেন। কম্পিউটারে এডিটিং করাটা, ল্যাপটপ, ওরা ফোনেতে যেমন ধরুন ফোনেতে কিছু ভিডিও কিছু সফটওয়্যার ডাউনলোড করে এডিট করা যায়, সেগুলোর মধ্যে তাহলে ওরা ঢুকে বুঝিয়ে দেবে যে ডাউনলোড করে ঢোকানো যায় কিনা। মাসুমের প্রেজেন্টেশনটা যেমন প্রথম দিকটা আমাদের কথাই হয়েছে মাসুমের সাথে যে আমরা বাড়ির জিনিসপত্র নিয়ে হয়তো ফ্রেশ একটা ভিডিও করে নেবো, যাতে ওদের বোঝাতে পারবো যে বাড়ির জিনিসপত্রের সেটিং এ কিভাবে করা যায়। তো এইটা মানে তাহলে ওদের কাছে আরো একটু বেশি হয়তো বোঝা যাবে, কারণ ধরুন একবার করে দিলেই you might as well play it another time and show it to them as a recurring video and take advantage. তারপরে ওরা কিছু কনসাল্টিং যে কোথাও একটু ভুল হয়েছে, কোথাও কিছু হয়েছে, সেটা নয়তো সেটা গাইড করে দেওয়া যেতে পারে। কিন্তু ওই ইনপুট গুলো আমাদের দরকার যে ওরাদের বাড়িতে কি অ্যাভেলেবল থাকে, কি মানে ধরুন সেটিং পায়, একটা বাইরের লাইটটা কত পাচ্ছে না পাচ্ছে, সাধারণ আন্দাজ, কারণ আমরা তো ওদের অ্যাকচুয়াল সেটিং এ যেতে পারছি না। আপনার নিশ্চয়ই এতগুলো ভলেন্টিয়ার আছে, কেউ কেউ নিশ্চয়ই জানে ওদের বাড়ির অবস্থা কি অবস্থা, তো সেই ফিডব্যাকটা মানে কারো কারো ব্যাকগ্রাউন্ডটাও তাহলে আমাদের আরেকটু কাস্টমাইজ করতে সুবিধা হবে। হ্যাঁ, সেটাই আমি বলছিলাম যে আসলে এক্সাম্পলস গুলো যদি প্রোডাক্ট ওরিয়েন্টেড হয় তাহলে কেউ হয়তো ব্যাগ তৈরি করে, ঠিক আছে, আমাদের আমরা যেগুলো দেখেছি, ধরুন আমরা প্রোডাক্টের ছবি কিছু যদি পাই দেখতে, যেগুলো তাহলে আপনাদের কাছে যদি প্রোডাক্টের পিকচার, প্রোডাক্টের ভিডিও। হ্যাঁ, আমাদের যে ওয়েবসাইটটা তৈরি করেছি সেখানে অ্যাকচুয়ালি প্রোডাক্টের পিকচার আছে, আমি সেই ওয়েবসাইটে শেয়ার করেছি। তাতে 15 জন আর্টিসানের কমপ্লিট প্রোফাইল আছে, ইনক্লুডিং তাদের ভিডিও, প্রোডাক্ট ইত্যাদি। তাহলে কি হবে, প্রোডাক্টটা সম্বন্ধে খানিকটা আইডিয়া হবে। দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে ওর মধ্যে কিছু কিছু ভিডিও আছে যেগুলো আর্টিসানরা তুলে পাঠিয়েছে, আমরা এডিট করেছি। তো সেই ভিডিওতে প্রবলেমস গুলো কি হয়েছে সেগুলো ওদের কাছে এক্সপ্লেন করলে ওটা ভালো হবে। যেমন যেটা আমরা আলোচনা করছিলাম, টানা বলে গেছে, টানা বলাটা এডিটিং এর সময় যদি টানা বলাটাকে আমরা ব্রেক করে দিই, যেটা আমরা আপনাদের তৈরি ভিডিওটাতে দেখেছি, তাহলে অনেক বেশি এফেক্টিভ হয় ওই টানা বক্তৃতাটা। এরা যেটা বারবার বলছে, বলাটা আর ছবি তোলাটা একসাথে করার দরকার নেই। মাসুম বলো। দুটো সম্পূর্ণ আলাদা জিনিস স্যার। মাসুম ম্যাম বলুন। তুমি ঠিকই বলছো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যেহেতু ভিডিও তোলাটা সিম্পলিফাই করার জন্য, মানে ভিডিও অডিও এডিটিংটা সিম্পলিফাই করার জন্য আমরা আর্টিসানরা যখন ভিডিও তুলছে তখনই ইউজুয়ালি যেটা করা হয় অডিওটাও সেই সঙ্গে সঙ্গে তুলছি। আচ্ছা, আমি বলতে চাইছি বেশি বললে অসুবিধা নেই, কিন্তু কম বললে অসুবিধা। যদি বেশি কেউ বলে সেটাকে ফেলে দেওয়া যায়, বা সেটার উপর ছবি চাপিয়ে সেটাকে চেয়ে দেওয়া যায়, কিন্তু সে যদি খুব কম কথা বলে বা একটা সেন্টেন্সে বলে থেমে গেল,
কম কথা নেই, ওরা ওরা বেসিক্যালি যেটা করেছে, একজন ভিডিও তুলছে, ওরা নিজেদের সম্বন্ধে বলে যাচ্ছে, ওদের প্রোডাক্ট দেখাচ্ছে, এগুলো আমাদের স্যার এখানে আমরা যখন ওদের ওয়ার্কশপে পাবো ওদের বলবো যে এগুলো পয়েন্ট ওয়াইজ সাজিয়ে নিন, তারপর নিজের মতো করে বলবে, কিন্তু তার আগে একটু প্র্যাকটিস করে নিতে হবে। মানে অযথা বল, হ্যাঁ একটু দরকার হলে যদি কেউ একটু লিখে দিতে পারে সেই মতন, দরকার হলে একটু মুখস্থ করতে হয়। সব অ্যাঙ্কাররাই মুখস্থ করে, ওরাও একটু প্রিপেয়ার যদি করে নিতে পারে, কারণ আমরা যেহেতু ওদের সঙ্গে ওয়ার্কশপটা করব, ওদেরকে আমরা বুঝিয়ে দেবো যে প্রোডাক্ট নিয়ে বলো, তোমার জার্নিটা নিয়ে বলো, তুমি আগামী দিনে কি ভাবছো সেটা নিয়ে বলো, এই এই জিনিসগুলো রাখবে। এর বাইরেও যদি ওরা এক্সট্রা কোনো কথা বলে অসুবিধা নেই, কিন্তু কম কথা বললেই সমস্যা বেশি হলে নয়। না, কিন্তু আর একটা জিনিস এগুলি ওরা বলেছে মেনলি, কিন্তু বলাটার মধ্যে একটু ইন্টারকাট করে অন্য জিনিস এডিটিং এর সময় যদি আমরা ইনসার্ট করি তাহলে জিনিসটা অনেক বেশি ভালো হয়। দেন সেই জন্য বলছি ওদের বলাটা আলাদা করে দিন, ওদের ছবিগুলো প্রোডাক্টের ছবিটা আলাদা উঠুক, আর ওরা বসে বসে একটা কথা শুধু নিজেদের সম্বন্ধে বলুন। তখন আর ওরা কি করেছে, আমরা ভিডিওগুলো দেখছিলাম, বলতে বলতে ভিডিও প্রোডাক্টটাকে হাতে তুলছে, সেইটা দরকার নেই, বলতে বলতে দরকার নেই, ওরা নিজেরা বলে নিয়ে তারপরে প্রোডাক্ট গুলোকে আলাদা করে ভিডিও তুলুক, স্ক্রিন তুলুক, সেগুলোকে ওরা বলে কোঅর্ডিনেট করা ওদের পক্ষে সম্ভব না। স্যার অ্যাকচুয়ালি দেখবেন আমার প্রেজেন্টেশনে ছিল যে কম্পোনেন্টস গুলো, ভয়েস ওভার আলাদা জিনিস, ছবি আলাদা জিনিস, ভিডিও আলাদা জিনিস, এটা তুলতেও হবে সবাইকে আলাদা আলাদা, মানে আলাদা ভিডিও তুলবে, আলাদা প্রোডাক্টের ছবি তুলবে, আলাদা প্রোডাক্ট সম্বন্ধে বলবে। আরেকটা ম্যাম যেরকম বললেন যে কোনো একটা সুন্দর জায়গায় বসে নিজের সম্বন্ধে দুটো কথা বলবেন, আমরা সেটা দিয়ে সবাই বুঝবেন। আমি কোথাও বোঝাতে পারছি না, প্রোডাক্টের ছবি ওরা একটা আলাদা তুলছে, আলাদা সিরিজ অফ প্রোডাক্ট, সেটা ওদের প্রোডাক্ট, সেটা আলাদা ছবি তুলে পাঠাবে। এরপরে ওরা একটা ভিডিও তুলছে which is essentially narrating their journey, এবং তাদের প্রোডাক্ট প্রোফাইলটা কি রকম সেইটার সম্বন্ধে অডিয়েন্সকে জাস্ট একটা বোঝানো হচ্ছে যে এটা আমি ওইভাবে তৈরি করেছি, জার্নি পার্ট হিসেবে এটা তুলেছি, মানে আলাদা। মধুবা আসলে বলতে চাইছে যে ওই তখন আর প্রোডাক্টটা না দেখিয়ে ভয়েস ওভারে বলে যাবে, আর প্রোডাক্ট ইমেজের থেকে নিয়ে ইন্টারকাট করে করে দেখিয়ে দেবে। হ্যাঁ, ওরা ভয়েসে যেটা বলেছে প্রোডাক্টের ভিডিওতে, সেটা খানিকটা অনেক সময় যেটা স্ট্যাটিক পিকচার আছে তার চেয়ে একটু বেশি, অনেক সময় মানে সেটা শুধু স্ট্যাটিক পিকচারটা দেখাচ্ছে না, ওরা দেখাচ্ছে যে ফর এক্সাম্পল আমি ব্যাগের জন্য একটা বলছি, ওই ব্যাগটাকে একটুখানি ভিডিও করে দেখানোর চেষ্টা করছে, ব্যাগের ডাইমেনশনটা কতটা মানে ওই যে ওরা যেমন দিতে পারি, কিন্তু ওই জিনিসটা আমরা দেখিনি। আপনি যেটা আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে যে ওই ফ্র্যাগমেন্ট গুলোকে যেন আলাদা করা হয়, যে একটা ভিডিও যেখানে বসে নিজের কথা বলছে সেটা একটা যদি প্রোডাক্টের ভিডিও দিতে চায় সেটা একটা আলাদা সেগমেন্ট হবে, যেখানে ও প্রোডাক্টটাকে ন্যারেট করছে ইউজিং ভিডিও, আর একটা হচ্ছে প্রোডাক্টের স্ন্যাপশট which is essentially the static picture of the product। এরপরে এডিটিং এ করার সময় সেটাকে কিভাবে ইউজ করা হবে সেই জিনিসটাকে দেখেন, মানে ভিডিওটাকে। আপনার তো এতগুলো ভলেন্টিয়ার, এরা সব ইয়াং পিপল, দে ক্যান অলসো এডিট ইফ দে গেট দ্য পিকচার, দে নিড টু জাস্ট ফলো সার্টেন রুলস। ওদের শুধু আমাদের বক্তব্য আমরা যেগুলো দেখেছি এস্থেটিক্যালি সেগুলো কোনো গ্রামার ফলো করে না। আপনার ওয়েবসাইট ভালো হতে হলে এস্থেটিক্যালি কিছু গ্রামার ফলো করতে হবে, টাইপফেস অ্যাড করতে হবে, দ্য লুক এন্ড ফিল অফ দ্য ভিডিওস কিছুটা অ্যাড করতে হবে, সবটা অ্যাড করতে পারবে না। তো সেইটা যখন আপনার এই ভলেন্টিয়াররা ট্রেন্ড হচ্ছে তাদের জন্য সেইটা, কারণ এরা যারা আছে সব সোশ্যাল মিডিয়ায় যায়, the younger generation actually knows and lot of them can do it pretty well. If necessary, আপনাদের এই younger generation কে we can train, সেটা হয়তো 2 বা 3 বার করে ওদের ট্রেনিং দিয়ে দিলাম, তারপর ওরা এডিটিংটা ঠিকভাবে করে দিল। ওরা সাউন্ড ভালো বোঝে, কিন্তু ওই যে সাউন্ডটা যখন দিচ্ছে প্রোডাক্টের সাথে সাউন্ড যাতে যায়, it should not be something different, the tone, the mood. So they have to understand the artist also, they have to understand the artist and set it accordingly. আমরা যতগুলো এডিট করবার দেখেছি সেগুলো as a first time maybe it's okay, but then if you want your website, because আমি আজকে iTokri বলে একটা ওয়েবসাইট আছে, আমি জানি না তুমি জানো কিনা, iTokri বলে
আর সব আর্টিজেন্সদের নাম দিচ্ছে ওরা, মানে ধরুন একটা হেয়ার পিন, তারও আর্টিজেন্সদের নাম দিচ্ছে। কি করেছে বলুন তো, জাস্ট হেয়ার পিন দেখাচ্ছে একটা তুলসী পাতা। তো ওইটা যেটা আমাদের ওই ছোটটুকু যে টাচটুকু প্রোডাক্টের উপরে জাস্ট ফোকাস, কিন্তু কি সুন্দর neatly everything is arranged and everything is nice. So I would suggest if your volunteers can also look at those sites and see there are a lot of মানে sites যেগুলো আপনার হ্যান্ডমেড জিনিস। মাসুম তুমি বলো কি কি সাইটস আছে, ইউ নো বেটার দ্যান মি, what are the sites যেটা হ্যান্ডমেড জিনিস করে? প্রচুর 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 আছে। অ্যামাজন তো অসাধারণ জিনিস রাখে। অ্যামাজন না, অ্যামাজন ভালো করে না, সাধারণত জয়পুর ভালো করে। জয়পুর JAYPORE জয়পুর খুব ভালো করে। হ্যাঁ ম্যাম, জয়পুর খুব ভালো করে, এলিমেন্টারি খুব ভালো করে। ওই সাইটগুলো ভিজিট করলে, ওই সাইটগুলো ভিজিট করলে আপনার ভলেন্টিয়ারদের আইডিয়া হয়ে যাবে, ওরা যদি ইন্টারঅ্যাক্ট করছে আপনার ইয়েদের সাথে, হ্যাঁ আপনার এগুলো তাদের ওরা গাইড করতে পারবে যে কি ব্যবহার করা যায়। মানে প্লেন থেকে যেমন মানুষ পাতা ওইগুলো সেগুলো গাইড করে দিয়ে প্রোডাক্ট আছে। ওই জন্য জিন্সের ব্যাগ বানাচ্ছে, ব্লু ব্যাগরা তো হয়তো একটা পুরো চালের উপর রেখে দিল, সাদা চাল তার উপরে ব্লু ব্যাগটা রাখেন, হাত কিছু করতে হবে না, একটা বস্তার উপরে চালের উপরে রেখে দিল ব্লু ব্যাগটা। তারপরে মোবাইল, হ্যাঁ বলো যদি পারলো না পারলো প্রোডাক্ট হাইলাইটেড হয়ে যাবে। তো ওইগুলো একটু আপনার ভলেন্টিয়ারদের দেখতে বলুন, কারণ আমরা হয়তো একবার দিয়ে বেরিয়ে আসবো, এবার তারা হয়তো প্রথমবার শুনে ভাববে যে এতটুকু বলে গেল আমরা কোথা থেকে জোগাড় করবো। না একটা হ্যান্ড হোল্ডিং লাগবে, সে তো পরে আমাদের হ্যান্ড হোল্ডিংটা করতেই হবে, সেটা 100%। আরেকটা ছোট জিনিস বলছিলাম, যে পাওয়ার পয়েন্ট গুলো আছে ওইগুলো কি একটু বাংলায় দেওয়া যেতে পারে, সেটা হলে খুব ভালো হয়, কারণ ওই জিনিসটা ওরা একটুখানি বলেছিলাম। হ্যাঁ ওটা আমাদের চ্যালেঞ্জ হবে, কিন্তু আমরা চেষ্টা করবো করে দিতে। গুগল ট্রান্সলেট ইউজ করে কিছু ভাবে একটা, বা আমাদের যদি সাহায্য চাই সেটা শিল্পীর সঙ্গে কথা বলেন তো কোনো প্রবলেম। তাহলে শিউলি যদি ভালো বাংলা জানে, ওয়াই নট? আমার বাংলার অবস্থা খুব খারাপ। না শিউলিটা দিয়ে দিলে শিউলি ক্যান ম্যানেজ, মানে গুগল ট্রান্সলেট করে বাকিটা প্রসেসিং করে তাহলে শিউলিকে দিয়ে দেবো, দিও তাহলে আমি করে দিতে পারবো। হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আজ শেষ করি। হ্যাঁ আজকে এই ফোকাসটা একটু এটা খুবই ভালো, ইন্টারভিউটা খুবই সুন্দর, আর একটু আর্টিজানের লেভেলে যেতে হবে, মাসুমের পর্যন্ত আর অয়নকে দেখতে হবে, কলেজে ডেকে নেবো যাতে ওর নেটওয়ার্কটা ঠিক থাকে। আমার মনে হয় কমার্সের বাংলা পরীক্ষার বাংলা আছে, কমার্সের শুধু স্লাইড গুলো তোমাকে দিয়ে দেবো, সেটা 7 তারিখে বোধহয় আছে, তাহলে তার আগে তোমাকে দিয়ে দেবো। আমি কালকের মধ্যে শেয়ার করে নেবো, তুমি যাতে বাংলা করে নিতে পারো। ঠিক আছে, আজ বিদায় নিতে হবে। থ্যাংক ইউ, সবাইকে ধন্যবাদ। খুব সুন্দর, থ্যাংক ইউ। খুব ইনফরমেটিভ।